সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি মূলত হচ্ছে সলিউশন ভিডিও, অর্থাৎ গতকালকে একটি পরীক্ষা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টের, যেটি নিয়েছিল পিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষাটি নিয়ে হয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের 59টি পোস্টের বিপরীতে পরীক্ষাটি হয়েছিল, যেখানে পদ ছিল একটি সহকারী, মানে একটা মাত্র পদের বিপরীতে হচ্ছে 59টি পোস্ট সহকারী প্রোগ্রামার পোস্টের পরীক্ষা হয়েছিল। এটি ছিল প্রিলিমিনারি। এরপরে এই প্রিলিমিনারি থেকে যারা উত্তীর্ণ হবেন তারা রিটেন পরীক্ষা দিবেন, এরপরে অ্যাপটিটিউড টেস্ট দিবেন, তারপরে হচ্ছে ভাইভা হবে, এরপরে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হবে। তো আজকের ক্লাসটি হচ্ছে সেই যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয়েছিল সেটা সলিউশন ক্লাস। অনেকে আমাকে পার্সোনালি নক করেছেন যে এটার একটা সলিউশন দেওয়ার জন্য, কারণ অনেক জায়গায় অনেক ডিপার্টমেন্টের সলিউশন নিয়ে অনেকে সমস্যা হচ্ছে, নন ডিপার্টমেন্টেরও সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে যাতে একটা এক্সপ্লেনেশন দিয়ে আমি একটা ভিডিও তৈরি করি, সেই রিকোয়েস্টের থ্রুতে আজকের এই ভিডিওটি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। কোথায় কোনো জিনিস যদি বুঝতে সমস্যা হয় সেই জিনিসটা একটু ভালো করে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, আশা করছি শুধুমাত্র এখানে যে 100টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি ছাড়াও এর বাইরে এই 100টি প্রশ্ন রিলেটেড যে থিওরিগুলো আছে এই থিওরিগুলো আপনাদের জানা হয়ে যাবে, এবং পরবর্তীতে এইগুলো যদি আসে তাহলে দিতে পারবেন। আগে একটু বলে রাখি যে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের যে পরীক্ষাটা হয়েছিল এর আগে, সেখান থেকে প্রায় বেশ কিছু কোশ্চেন কমন পড়ছে, এবং এর আগে যে বিপিএসসি যে প্রশ্নগুলো হয়েছিল সেখান থেকে বেশ কিছু কোশ্চেন কমন পড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরবর্তী যদি কোনো পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যে প্রিভিয়াস কোশ্চেনগুলো অবশ্যই সলিউশন করে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা এখানে প্রথম যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে, আমি যে কোনো একটা সেট নিয়েছি। কোন সেট আমি আসলে এটা বলতে পারছি না, এখানে 4টা সেট ছিল টোটাল। আমি যে কোনো একটা সেট নিয়েছি, সেটটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেনগুলো। আপনারা একটু কোশ্চেনগুলো দেখেন। প্রথমে আমি ননগুলো নিয়ে একটু কথা বলবো, তারপরে ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। প্রথমে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে 71-এর দিনগুলো বইয়ের লেখক কে? সো এটা আপনারা সবাই পারার কথা, কারণ আপনারা সকলেই হয়তো গান পছন্দ করেন। জেমসের একটি গান আছে, জেমসের গানের কথাটা যদি আপনাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই আপনারা এটা পারার কথা। জেমসের গানটি ছিল এমন যে, তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের 71-এর দিনগুলি। হ্যাঁ, তো সো এখান থেকে বুঝতে পারছেন যে এই লাইনটা থেকেই এই গানের এই যে লাইনগুলো এগুলো সবারই মুখে মুখে আছে, যে তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের 71-এর দিনগুলি, তুমি জসিমুদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো সোনার ধুলি, তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাত পেরির বাইহারা 21-এর গান। সো এই যে লাইনগুলো, এই গানটি শুনে না এমন কেউ নেই। সো এইটা খুবই সহজভাবে আনসার করা যায়। তো এখানে 4টি অপশন ছিল। প্রথম অপশন ছিল মেজর রফিকুল ইসলাম, তারপরে হচ্ছে জাহানারা ইমাম, তারপরে হচ্ছে হুমায়ুন আহমেদ, তারপরে ছিল হাসান ইমাম। সো আমরা এটা সহজেই বলতে পারছি যে এটার ছিল হচ্ছে জাহানারা ইমাম। হ্যাঁ, ওই যে জামসের গানের কথা বলছি, তুমি জাহানারা ইমামের 71-এর দিনগুলি। ওকে, তারপরে হচ্ছে ভাষার মূল উপাদান। আমরা জানি যে ভাষার মূল উপাদানকে, এখানে 4টা অপশন ছিল। প্রথমে ছিল শব্দ ছিল, তারপরে ছিল পদ, তারপরে ছিল অক্ষর, তারপরে ছিল ধ্বনি। তো আমরা জানি যে একটা ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। সো রাইট আনসার ধ্বনি। ওকে, তারপরের প্রশ্নটি ছিল পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকটির রচয়িতা কে? পায়ের আওয়াজ পাওয়া যায় একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য। এই কাব্যনাট্যের রচয়িতা কে ছিলেন? প্রথম অপশানে ছিল মামুনুর রশিদ, সৈয়দ শামসুল হক, মমতাজ উদ্দিন আহমেদ এবং আবদুল্লাল মামুন। এই 4টি অপশানের মধ্যে রাইট আনসার হচ্ছে সৈয়দ শামসুল হক। শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি ছিল একটি কাব্যনাট্য, এটি ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য। ওকে, এরপরে ছিল যে আপনার রং লুকায় তাকে এক কথায় কি বলে? আমরা জানি যে এখানে 4টি অপশন ছিল। প্রথম অপশানে ছিল অদৃশ্য, তারপরে ছিল বর্ণচোরা, তারপরে ছিল ভূতপূর্ব, তারপরে ছিল পুলেল। সেই 4টি অপশানের মধ্যে আমরা জানি যে আপনার বর্ণ লুকায়, তার অপশান সঠিক উত্তর হচ্ছে বর্ণচোরা। ওকে, সো বর্ণচোরা। ওকে, এর পরবর্তী যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে বীরবল কোন লেখকের ছদ্মনাম? এখানে একটা স্পেলিং মিস্টেক আছে। বীরবল কোন লেখকের ছদ্মনাম? এখানে প্রথম অপশানটা ছিল দীনেশচন্দ্র সেন, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিষ্ণু দে। আমরা জানি যে প্রমথ চৌধুরীর যে ছদ্মনাম সেটি হচ্ছে বীরবল। ওকে, সো রাইট আনসার প্রমথ চৌধুরী। ওকে, 6 নম্বর কোশ্চেনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
কোশ্চেন অপশান নাম্বার 1-এ ছিল 1914 সালে, অপশান 2 1915 সালে, অপশান 3 1913 সালে এবং অপশান 3 1916 সালে। আমরা সকলেই জানি এটা যে উনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পান। সো রাইট আনসার ইজ 1913 ইয়ার। ওকে, সো তারপরে ছিল বরফ গলানের, একটা বিশ্ববিখ্যাত বলবো না, বিখ্যাত উপন্যাস। এইটি অনেকেই জানেন আপনারা। সৈয়দ শামসুল হকের না, আব্দুল ফজলের না, শওকত আলী না, এটি ছিল জহির রায়হানের একটা বিখ্যাত উপন্যাস এটি। সো রাইট আনসার ইজ জহির রায়হান। ওকে, তারপরের অপশানটি ছিল মনির চৌধুরী অনুদিত নাটক কোনটা? মনির চৌধুরী অনুদিত নাটক হচ্ছে এই কবর নাটক, এটা অনুদিত না, ঠিক আছে, এটা ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে লেখা হয়েছিল, এটা অনুদিত না। চিঠি না, রক্তাক্ত প্রান্তর না, মুখরা রমণী বশীকরণ। এই মুখরা রমণী বশীকরণ হচ্ছে একটা ইংরেজি থেকে এটা অনুবাদ করা হয়েছে। সো এটা হচ্ছে অনুদিত নাটক, মনির চৌধুরীর এটা লেখা। সো রাইট আনসার ইজ মুখরা রমণী বশীকরণ। ওকে, সো নেক্সট কোয়েশ্চন ইজ মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস চোখের বালি, প্রথম অপশানে দেওয়া আছে চোখের বালি, সেকেন্ড অপশানে দেওয়া আছে আনোয়ারা, থার্ড অপশানে দেওয়া আছে আগুনের পরশমণি এবং পঞ্চম অপশানে দেওয়া আছে পথের পাঁচালী। আমরা জানি যে আগুনের পরশমণি এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটি লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার লিখেছেন এটি, তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলোর মধ্যে এটি একটি। সো রাইট আনসার ইজ আগুনের পরশমণি। উনি অনেকগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিখেছেন, তার মধ্যে এটি একটি অন্যতম। কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন? কবি আলাওল ছিল, এখানে প্রথম অপশানে দেওয়া আছে মিথিলা রাজসভার, কৃষ্ণনগর, কিষাননগর, তারপরে হচ্ছে রোসাঙ্গ এবং ত্রিপুরা। এই চারটি অপশানের মধ্যে রাইট আনসার হচ্ছে রোসাঙ্গ। কবি আলাওল কোন রাজসভার কবি ছিলেন? রোসাঙ্গ রাজসভার কবি ছিলেন। সো রাইট আনসার ইজ রোসাঙ্গ রাজসভার কবি। ওকে, কোনটি প্রথম নেটওয়ার্ক? আমরা যদি বলি এইখানে যে প্রথমে আছে সিএন নেট, তারপরে এনএসএফ নেট, ASP net and orphanet। আমরা জানি যে একবারে ভেরি ফাস্ট নেটওয়ার্ক ইজ অরফানেট। ওকে, সো এখানে রাইট আনসার ইজ অরফানেট। এটা হচ্ছে আমাদের প্রথম নেটওয়ার্ক, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টের এটা। সো তারপরে 11 নম্বর কোশ্চেনে ছিল বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? এটা ছিল কি, আমরা প্রথম অপশান আছে রামায়ণ, দ্বিতীয় অপশান আছে মহাভারত, তৃতীয় অপশান আছে শ্রীকৃষ্ণ কীর্তন, চতুর্থ নম্বরে আছে চর্যাপদ। সো আমরা এটা কারোরই ভুল হওয়ার কথা না, বাংলা সাহিত্য ও বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটি সব পরীক্ষায় প্রায় এসে থাকে, চর্যাপদ থেকে কোশ্চেন এসে থাকে, পিএসসি বলেন বিপিএসসি বলেন সব জায়গায় এই কোশ্চেনটি কিন্তু আসে থাকে, বিসিএস বলেন। সো এটি কিন্তু কমন কোশ্চেন। সো আমাদের রাইট আনসার ইজ চর্যাপদ। সো নাম্বার 12 শুদ্ধ বানান কোনটি? এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে গড্ডলিকা, তারপরে হচ্ছে গড্ডালিকা লয় দিগ্গিকার আছে গড্ডালিকা। ওকে, সো এই অপশানগুলোর গড্ডলিকা, এই চারটি অপশানের মধ্যে কোনটি শব্দ? প্রথম যে অপশানটি রয়েছে গড্ডলিকা রস্বীকার যেটা, সেইটি হচ্ছে শুদ্ধ। সো আমাদের রাইট আনসার ইজ অপশান 1। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ নিচের কোনটি পর্তুগিজ শব্দ? পর্তুগিজ শব্দ কোনটা? প্রথমে অপশান আছে চাবি, দ্বিতীয় অপশান আছে কুপন, তৃতীয় অপশান আছে তুরুপ, 4 নম্বর অপশান আছে ডিপো। এই চারটি অপশানের মধ্যে সাবি আমরা জানি যে একটা পর্তুগিজ শব্দ। সো রাইট আনসার ইজ সাবি। নাম্বার 14তে আছে চণ্ডীমঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দ রায়ের উপাধি ছিল? মুকুন্দ রায়ের উপাধি কি ছিল? আমরা প্রথম অপশানে আছে কবিরাজ, দ্বিতীয় আছে কবিগুরু, আমরা জানি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে হচ্ছে কবি কঙ্কন 3 নম্বরে এবং কবি কণ্ঠ। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে চণ্ডী মঙ্গল কাব্যের প্রণেতা মুকুন্দ রায়ের উপাধি ছিল কবি কঙ্কন। এটা মনে রাখার চেষ্টা করবেন, মুকুন্দ রায়ের উপাধি ছিল কবি কঙ্কন। ওকে, সো রাইট আনসার ইজ কবি কঙ্কন। তারপরে নাম্বার 15তে আছে দোলনা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? প্রথম অপশান আছে দুল যোগ না, এখানে হসন্ত আছে, দুল যোগ না দোলনা, দোল যোগ না দোলনা, এখানে লা আছে এখানে অপশানে, কিন্তু এখানে না হবে। হ্যাঁ, দোল যোগ না, দোল যোগ ও না দোলনা, দোল যোগ না যোগ ও আ। সো এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে দুল যোগ না দোলনা, প্রথম অপশানটি। এটা নিয়ে দ্বিমত আছে, এটা বাংলা ব্যাকরণ বইয়ের আমাদের যে নবম দশম শ্রেণীর বই আছে সেখানে আছে দুল যোগ অনা, বাট এটার রাইট আনসার হবে দুল যোগ না দোলনা। ওকে, সো এটা নিয়ে কনফিউশন আছে, একটি বইতে এক রকম দেওয়া আছে, এটা নিয়ে কনফিউজড হওয়ার মতো একটা কোশ্চেন, কিন্তু এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছুই নেই। এটার রাইট আনসার হবে দুল যোগ না দোলনা।
ওকে, ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছিলেন কে? ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছেন আশুতোষ ভট্টাচার্য? না। দীনেশ চন্দ্র সেন? না। চন্দ্রকুমার দে? না। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার? কে? এই চারজনের মধ্যে কে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন? এটা চারজনের মধ্যে চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন। তার মানে রাইট আনসার হচ্ছে চন্দ্রকুমার দে। তাহলে 17 নম্বর কোশ্চেনটি ছিল কি, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? আমরা জানি যে সাম্যবাদী খুব বিখ্যাত একটা কাব্য, এটা ছিল কাজী নজরুল ইসলামের। বিশের বাসী অবশ্যই আমরা যে নাম শুনেছি, বিশের বাসী আমরা যখন বিটিভি দেখতাম ছোটোবেলা তখন এইটা দেখতাম, বিশের বাসী নামে একটা অনুষ্ঠান হতো, সেখানে তার গানগুলো আমরা শুনতাম। সো এটাতে ভুল হবার কিছুই নেই। কঙ্কাবতী এবং চক্রবাক, চক্রবাকও তার বিখ্যাত একটা গ্রন্থ। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কঙ্কাবতী শুধুমাত্র তার লেখা না। সো রাইট অ্যান্সার ইজ কঙ্কাবতী। তারপরে আছে হচ্ছে মনোমাঝি কোন সমাসের উদাহরণ? আমরা জানি যে মনোমাঝি এর যদি আমরা ইয়ে করি তাহলে এটা হয় মনোরূপ মাঝি। তো রূপ আছে যেহেতু, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা রূপ কর্মধারায় সমাস। সো নাম্বার 3 আছে আমাদের রূপ কর্মধারায় সমাস। সো রাইট আনসার ইজ রূপক কর্মধারায় সমাস। তারপরে আছে কোন ভাগধারাটির অর্থ মারা যাওয়া? আমরা এটা অনেক ছোটবেলা অনেক পড়েছি, নবম দশম শ্রেণীতে পড়েছি, জব প্রিপারেশনে অবশ্যই পড়েছেন, এটা অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। সো প্রথম অপশানে দেখতে পাচ্ছি অক্কা পাওয়া, অক্কা পাওয়া মানে হচ্ছে মরা যাওয়া। সেকেন্ড অপশানে ছিল কেউ কাটা, থার্ড অপশানে ছিল কান পাতলা, কেতাদুরস্ত। সো আমরা অলরেডি জেনেই ফেলেছি এটা রাইট আনসার হবে অক্কা পাওয়া বা মরে যাওয়া। সো আমরা এটা কথায় কথায় অনেকে বলে থাকি যে অক্কা পাওয়া। সো রাইট আনসার ইজ অক্কা পাওয়া। তাহলে 20 নম্বর কোশ্চেনটি ছিল নিচের কোনটি আগুনের সমার্থক শব্দ নয়? হ্যাঁ, এখানে প্রথম অপশানে ছিল অনিল, দ্বিতীয় অপশানে ছিল পাবক, তৃতীয় অপশানে ছিল হুতাশন এবং চতুর্থ নম্বরে ছিল কৃষ্ণ। সো এই 4টি অপশানের মধ্যে পাবক এটি আগুনের সমার্থক, হুতাশন আগুনের সমার্থক এবং কৃষ্ণ আগুনের সমার্থক। শুধুমাত্র অনল মানে আগুন, কিন্তু অনিল মানে কিন্তু আগুন নয়, অনিল মানে হচ্ছে বাতাস। সো আমাদের রাইট অ্যান্সার হবে অনিল। সো রাইট অ্যান্সার ইজ অনিল। So number 21 এ আছে হচ্ছে find out the singular number which one is singular. the scissor মানে হচ্ছে fair of কাঁচি। সো কাঁচি যেহেতু fair of বুঝাচ্ছে দুইটা, সো এটা কখনোই সিঙ্গুলার হতে পারে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে মিজলস, তৃতীয় নম্বরে হচ্ছে ফেনোমিনা, 4 নম্বরে আছে স্পেকটাকল। সো এটা 4টি অপশনের মধ্যে ফেনোমিনা ইজ প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে ফেনোমিনন। স্পেকটাকলস ইজ অলসো এ প্লুরাল, এটার সিঙ্গুলার হচ্ছে স্পেকটাকল, এস বাদ যাবে। আর মিজলস, মিজল শব্দের অর্থ হচ্ছে হামরোগ, হামরোগকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে মিজল, যেহেতু এটা একটি রোগের নাম। সো এটি হচ্ছে সিঙ্গুলার। So right answer is measles. So number 22, the passive form of the sentence sentence টা ছিল you should not scold the boy. So আমরা যদি ভয়েসের নিয়ম অনুসারে যদি আমরা করি, এখানে দেখেন প্রথমে আছে হচ্ছে the boy should not be scolded by you. The boy should not have been scolded by you. The boy should not be scolded by you. The boy should not have been scolded by you. তো আমরা যদি সাবজেক্টকে অবজেক্ট করি, অবজেক্টকে সাবজেক্ট করি, সেই নিয়ম অনুসারে দ্য বয় শুডের পরে আমরা জানি যে যদি মোডাল থাকে তাহলে শুড বি, কুড বি এরকম টাইপের হয়, আর ভার্বের পাস্ট পার্টিসিপল। সো দ্য 3 নম্বর অপশানে যদি আমরা খেয়াল করি দ্য বয় শুড নট, এটা আছে শুড নট বি। সো নট বি বিযুক্ত হলে আর স্কোল্ডেড বাই ইউ, সাবজেক্ট অবজেক্ট করলাম। সো দ্য 3rd নাম্বার অপশান ইজ রাইট আনসার, দ্য বয় শুড নট বি স্কোল্ডেড বাই ইউ। Okay, right answer is the boy should not be scolded by you. So 23 তে আছে who of the following is not a novelist? William Blake, Thomas Hendy, Charles Dickens and Emily Bronte. So এই 4টি অপশনের মধ্যে আমাদের রাইট আনসার ইজ উইলিয়াম ব্ল্যাক। সো ইনি নোবেলিস্ট না, বাকি 3জন হচ্ছে নোবেলিস্ট। সো 24 নম্বর কোশ্চেনে ছিল দ্য সিনোনিয়াম অফ দ্য ওয়ার্ড সোজান। সোজান মানে হচ্ছে আমার কি বলে এটাকে, যে মানে এক জায়গায় না থাকা, মানে স্থির না, ঠিক আছে। তো স্থির না যদি হয় তাহলে এমব্রেস, অ্যাবান্ডন, ট্রাভেল অ্যান্ড মাইগ্রেট। এই 4টি অপশনের মধ্যে আমরা যদি ট্রাভেলের দিকে তাকাই, যারা ট্রাভেল করে তারা কোনো একটা নির্দিষ্ট স্থানে কিন্তু থাকে না, তারা আজকে এখানে ট্রাভেল করছে, কালকে ওইখানে। সো তার মানে স্থির না। তো সোজান আর ট্রাভেল দিস আর সিমিলার। সো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সোজান ইজ ট্রাভেল। সো রাইট আনসার ইজ ট্রাভেল।
সো 25 নাম্বার ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড ফোরকাস্টাইনেট। ফোরকাস্টাইনেট শব্দের অর্থ হচ্ছে যে বিলম্ব করা, মানে দেরি করা। তো ফোরকাস্টাইনেট এর এক্সপাইরাইট, delay also is similar, carry and move. So which one is the right answer? Expedite means ত্বরান্বিত করা, দ্রুত করা। সো ফোরকাস্টাইনেট অর্থ হচ্ছে যে বিলম্ব করা, এক্সপেডাইট অর্থ হচ্ছে যে ত্বরান্বিত করা। সো দিস ইজ দ্য অ্যান্টোনিয়াম, বিপরীত। সো রাইট আনসার ইজ এক্সপেডাইট। So number 26, who wrote the drama Man and the Superman? So Man and the Superman এর writer কে? Number 1 William Shakespeare, number Ben Jonson, J.B. Shaw, George Bernard Shaw and John Dwellin. So the right answer is J.B. Shaw. J.B. Shaw তার বিখ্যাত একটা গ্রন্থ এটি, দ্য ড্রামা এবং নাটক, তার ম্যান অ্যান্ড দ্য সুপারম্যান। ওকে, জর্জ বার্নার্ড শো, তার ফুল মিনিং হচ্ছে জর্জ বার্নার্ড শো। দ্য রাইট আনসার ইজ J.B. Shaw। 27 নম্বর কোশ্চেনটি ছিল আইডেন্টিফাই দ্য মাস্কুলিন জেন্ডার। মাস্কুলিন জেন্ডার এখানে প্রথমে ছিল স্পেন্টার, এটা আমরা জানি, ইউ, শো অ্যান্ড স্টে। এখানে 4টে অপশানের মধ্যে আসলে কোনোটাই এখানে রাইট আনসার না, যতগুলো দেওয়া আছে সবগুলাই হচ্ছে ফেমিনিন জেন্ডারে আছে। সো এখানে রাইট আনসারটা যদি লাস্টেরটার দিকে যদি আমরা খেয়াল করি, স্ট্যাগ, হ্যাঁ, স্ট্যাগের যদি আমরা করি, ট্রান্সলেট করি, স্ট্যাগ মানে হচ্ছে যে পুরুষ হরিণ। সো পুরুষ হরিণ হিসেবে স্ট্যাগ, এটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার। ওকে, সো রাইট আনসার ইজ স্ট্যাগ হবে যদি এখানে আনসার। এখন বিপিএসসি এখানে কিভাবে আপনাকে নাম্বার দিবে আই ডোন্ট নো, বাট দ্য রাইট আনসার ইজ স্ট্যাগ, অর্থাৎ লাস্টে ওয়াই এর জায়গায় জি যদি হয় তাহলে রাইট আনসার ইজ স্ট্যাগ হবে। বাট ওরা কিভাবে এটাকে নাম্বার দিবে, বা নেগেটিভ হবে কি পজিটিভ হবে, 1 নাম্বার পাবেন না -0.5 পাবেন, এটি নির্ভর করবে বিপিএসসির উপরে। সো এখানে আমি কোনো কমেন্ট করতে চাই না, এটা তাদের নিজস্ব চিন্তা পাবেন, এটা আপনিও বুঝছেন আমিও বুঝি। ওকে, so choose the incorrect sentences. I prefer drawing to singing. It is 10 o'clock in my watch. The chef is bound for Thailand and I reach home the day before yesterday. So এই 4টা সেন্টেন্সের মধ্যে এখানে right correct sentence, it is 10 o'clock by my in my watch. Okay, so the next one is you are dash MSc. so একজন মতো বোঝাতে you are a, so এখানে আর্টিকেল কি বসবে, a and d and no article. so এখানে আমরা বুঝতে পারছি you are a Messi. okay, right answer is a. so number 30 is identify the rightly spelled word. কোন বানানটি সঠিক? arraign, 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 ARREIN, arraign, ARRIGN, arraign. সো এই 4টি অপশনের মধ্যে আমাদের সঠিক বানান, আমরা জানি যে ARRAIGN এই শব্দের অর্থ হচ্ছে আদালতে হাজির করানো। হ্যাঁ, আদালতে যদি আসামিকে হাজির করানো বোঝাতে আমরা অ্যারেন ব্যবহার করি, তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ARRAIGN এটা হচ্ছে রাইটলি স্পেলড ওয়ার্ড। সো দ্য রাইট আনসার ইজ ARRAIGN, অ্যারেন, অর্থাৎ আদালতে হাজির করা। দ্য ডগ ইজ ড্যাশ দ্য ফক্স, এখানে রাইট আনসার কি হবে? অ্যাট, ফর, টু অর অফ। এখানে অনেকে ভুল করবে যে টু বসার কথা, বাট এখানে অ্যাট হবে। দ্য বয় ইজ অ্যাট দ্য ফক্স, দ্য বয় ইজ রানিং, এখানে একটা ওয়ার্ড মিসিং আছে, দ্য বয় ইজ রানিং অ্যাট দ্য ফক্স। ওকে, সো রাইট আনসার ইজ অ্যাট। 32 টুডে দে হ্যাভ রিটার্নড হোম, এখানে হোমের নিচে আন্ডারলাইন হবে, হোমটা কোন পার্টস অফ স্পিচ হবে? ওকে, সো এটা কি নাউন হবে নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি প্রিপোজিশন? অফকোর্স ইট ইজ নাউন। ওকে, সো নাউন। সো 33 সো ফ্লাইং কাইটস ইজ মাই ফেভারিট হবি, এখানে আন্ডারলাইন করা আছে ফ্লাইং। সো এখানে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ডাজ দ্য ফাংশন অফ, এটা কি ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অর নাউন? 4টি পার্টস অফ স্পিচের নাম দেওয়া আছে, এখানে এটা কোনটি বোঝাচ্ছে? তো ফ্লাইং, দেখেন এখানে ফ্লাই হচ্ছে একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করে এটাকে সাবজেক্ট করা হয়েছে, নাউন করা হয়েছে। সো ইট ইজ এ নাউন। ওকে, তো রাইট আনসার হচ্ছে নাউন। ওকে, দ্য ট্রিটমেন্ট অফ স্কিন ডিজিজ ইজ নোন অ্যাজ, আমরা ত্বকের চিকিৎসাকে চর্ম চিকিৎসাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে ডার্মাটোলজি, এটা আমরা সবাই জানি ডার্মাটোলজি। সো এখানে আসলে স্পেলিংটা কী হবে? ডার্মাটোলজি, DERMATOLOGY বা ডার্মাটোলজি। নাম্বার 3 অপশানটা আমার
রাইট আনসার। সো নাম্বার 3 হচ্ছে আমাদের রাইট আনসার, ডার্মাটোলজি। সো পথে হঠাৎ তার সাথে দেখা হয়ে গেল, এটা ট্রান্সলেশন কি হবে? আই স হিম অন দ্য ওয়ে অল অফ এ সাডেন, এটি। আই মিট হিম অন দ্য ওয়ে অল ফর এ সাডেন, তারপর আছে অল অফ এ সাডেন, তারপর আছে অল বাই এ সাডেন। সো আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি যে এখানে একটা ইডিয়মস ব্যবহার করা হয়েছে, অল ফর এ সাডেন হবে, অল অফ এ সাডেন হবে, অল অফ ও ডাবল এফ হবে না অল বাই এ সাডেন হবে। আমরা জানি যে অল অফ এ সাডেন, অল অফ এ সাডেন মানে হচ্ছে হঠাৎ। সো অল অফ এ সাডেন হবে ও এফ। সো নাম্বার 3 অপশন হচ্ছে আই স হিম অন দ্য ওয়ে অল অফ এ সাডেন, এটি হচ্ছে পথে হঠাৎ তার সাথে আমার সাথে দেখা হয়ে গেল। ওকে, সো রাইট আনসার ইজ দ্যাট। The next one is the right word of the following gap the of an egg is very nutritious. Nutritious মানে এগের কোন অংশটা, ডিমের কোন অংশটা হচ্ছে nutritious? yolk, yolk, yuen and yolksy. সো এই 4টা অপশনের মধ্যে আমরা জানি যে yolk হচ্ছে যে সবচেয়ে বেশি nutritious, সো the right answer is yolk. The goat was run dash by a car. সো এটার প্রথম অপশন দেওয়া আছে অফ, ওভার, off and off. So a right answer hobe over. So the goat was run over by a car. So the next question is the comparative degree of the word bad. Bad er comparative degree ki? Better, baddest, worse and worser. So আমরা যদি ডিগ্রিতে চলে যাই তাহলে ব্যাড এর কম্পারেটিভ ডিগ্রি হবে worse, যদি আমাদের সুপারলেটিভ ডিগ্রি হতো তাহলে কি হতো? baddest. Okay, so the right answer is worse. So next question is identify the correct sentence. Someone is knocking in the door, knocking at the door হওয়ার কথা, they have gone for a walk হওয়ার কথা, এখানে আছে for walk. So my son does not like the vegetable, discuss the matter in detail. So 4টি অপশনের মধ্যে আমরা বুঝতে পারছি যে last one is the right answer, so discuss the matter in detail. So this is the right answer. Which one is wrong? In a nutshell, in a nutshell, এটা মানে হচ্ছে সংক্ষেপে, এটা ঠিক আছে, এটাতে কোনো ভুল নেই। তারপরের অপশনটি আছে এই ফরগন কনক্লুশন, এটাতেও কোনো ভুল নেই। ওয়ান ইন এ ব্লু মুন অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ বাই লিভস অ্যান্ড বাউন্ডস। তো আমি 4টা অপশনের দিকে যদি তাকাই, ওয়ান ইন এ ব্লু মুন এটা না, আসলে এটার রাইট ইডিয়মসটা হবে ওয়ান্স ইন এ ব্লু মুন, তার মানে এখানে ভুল আছে, এটাই ওয়ান ইন এ ব্লু মুন। দ্য রাইট আনসার ইজ ওয়ান ইন এ ব্লু মুন, ইট উইল বি ওয়ান্স ইন এ ব্লু মুন। ওকে, সো দ্য নেক্সট ওয়ান, আমরা যদি পরবর্তীটাতে চলে যাই, পরবর্তী কোশ্চেনটা ছিল কম্পারেটিভ শব্দটির পরিভাষা কি? সো কম্পারেটিভ শব্দটির পরিভাষা কি সাম্যবাদ না খেসারত না তুলনামূলক? ওকে, কম্পারেটিভ শব্দটির পরিভাষা হচ্ছে তুলনামূলক, প্রতিযোগিতা না, কম্পিটিশন মানে প্রতিযোগিতা। সো কম্পারেটিভ মিন্স তুলনামূলক। ওকে, দ্য রাইট আনসার ইজ তুলনামূলক। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? হ্যাঁ, এটা একজন কিন্তু রাষ্ট্রপতি আর একজন কিন্তু অস্থায়ী রাষ্ট্রপতি। সো এখানে কোনো ভেজাল করলে চলবে না। সৈয়দ নজরুল ইসলাম কি ছিল আপনারা জানেন, তাজউদ্দিন আহমেদ ছিল কে, শেখ মুজিবুর রহমান ছিল আমাদের প্রথম রাষ্ট্রপতি, আর সৈয়দ নজরুল ইসলাম ছিলেন আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি। মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী, ছিলেন আমাদের মুজিবনগর সরকারের। সো আমরা এগুলো জানি, এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। শেখ মুজিবুর রহমান। সো রাইট আনসার ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? এখানে 4টা অপশন আছে। আমরা জানি যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হচ্ছে কে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি জাপান আছে। সো জাপান হবে রাইট আনসার। সো এই হচ্ছে আমাদের স্থায়ী সদস্যের মধ্যে পড়ে না। সো জাপান হলো রাইট আনসার। পাকিস্তান গণ পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে প্রথম উত্থাপন করেছিলেন? এটা প্রথম উত্থাপন করেছিলেন শেরে বাংলা কে প্রচলিত? মোটেও না। হোসেন শহীদ সোহরাওয়ার্দী না, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। আমরা জানি এই শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার জোর দাবি জানিয়েছিলেন তিনি। সো আমরা তাকে মনে রাখবো, আমরা তাকে ভুলে গেলে চলবে না। সো এই জন্য এটা এই কোশ্চেনটার উত্তর ভুল দেওয়া যাবে না। সো রাইট আনসার ইজ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। সার্ক গঠিত হয় কবে? আমরা জানি এটাতেও 1985 সালে, 1986, 1987, কোনটা রাইট আনসার? 1985 এত সনে হচ্ছে আমাদের 1985 সালে আমাদের সার্ক গঠিত হয়।
in 1985. So right answer is that. ওকে, কোন ঘটনার জন্য 1757 সাল ঐতিহাসিকভাবে বিখ্যাত? এটি ছিল সিপাহী বিদ্রোহ না পলাশী যুদ্ধ? ইয়েস, পলাশী যুদ্ধ ছিল। নাম্বার 3 অপশন ছিল পানিপথের যুদ্ধ, এন্ড নাম্বার 3 জ্বলন। সো রাইট আনসার ইজ পলাশী যুদ্ধ। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? ইউনেস্কোর সদর দপ্তর কি হেগে? না। স্টকহোমে? না। প্যারিসে? ইয়েস, ইটস প্যারিস, ফ্রান্সের প্যারিসে। ওকে, সো ভিয়েনা না। সো রাইট আনসার ইজ ফ্রান্সের প্যারিসে। পায়রা সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত? পায়রা সমুদ্র বন্দর কোথায়? ভোলাতে? না। বরিশালে? না। পটুয়াখালীতে? দ্যাটস দ্য রাইট আনসার ইজ পটুয়াখালী, খুলনা। ওকে, সো 4টা অপশনের মধ্যে আমরা অলরেডি পেয়ে গেছি যে পটুয়াখালীতে হচ্ছে আমাদের পায়রা সমুদ্র বন্দর। তাহলে রাইট আনসার ইজ পটুয়াখালী। সো নাম্বার 49, কত সালে বিশ্ব মানবাধিকার সনদ ঘোষিত হয়? 1879, 1857, 1945, and 1948, and the right answer is 1948. Okay, so 1948 আমাদের বিশ্ব মানবাধিকার সনদ ঘোষিত হয়। সো দ্য নাম্বার 50 নাম্বার কোশ্চেন, 50 নম্বর কোশ্চেন, বাংলাদেশের সংবিধান কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ বর্ণিত আছে? প্রথম ভাগে? না, প্রথম ভাগে বর্ণিত নেই। দ্বিতীয় ভাগে, তৃতীয় ভাগে, চতুর্থ ভাগে, পঞ্চম ভাগে? কোন ভাগে আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি ঘোষণা করা আছে? আমরা জানি যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিটা ঘোষণা করা আছে দ্বিতীয় ভাগে। সো রাইট আনসার ইজ দ্বিতীয় ভাগে। 51 নম্বর কোশ্চেনটা ছিল মহান মুক্তিযুদ্ধকালে ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ঢাকা শহর ছিল 1 নম্বর সেক্টরে না, 1 নম্বর সেক্টরে ছিল চট্টগ্রাম ছিল, 2 নম্বরে ছিল ঢাকা, ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে, 4 নম্বর সেক্টরে, 5 নম্বর সেক্টরেও না। সো দ্য রাইট আনসার ইজ 2 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টরে ছিল ঢাকা। ওকে, সো রাইট আনসার ইজ 2 নম্বর সেক্টর। 52 নম্বর কোশ্চেনটি ছিল বাংলাদেশের মানুষের খাদ্য পানীয় আমিষের কত অংশ মাছ থেকে আসে? মাছ থেকে আসে কত অংশ? 50%, 60%, 75%, 72%। সো আমরা জানি যে এটা 60% আমিষ আসে হচ্ছে যে মাছের কাছ থেকে, পানীয় আমিষের। সো 60%, দ্য রাইট আনসার ইজ 60%। শালবন বিহার কোন জেলা অবস্থিত বিখ্যাত? সো এটি খুবই একটা দর্শনীয় স্থান, এটাতে তো কেউ ভুল করবে না। দিনাজপুর না, বগুড়া না, বাগেরহাট না, কুমিল্লা। তো শালবন বিহার কোথায়? তাহলে কুমিল্লাতে। হ্যাঁ, সো আমাদের রাইট আনসার হবে কুমিল্লা। 53 গেল। 54 নম্বর, বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে কোথায়? এখানে অনেকেই ভুল করবে, সিলেট জেলায়। প্রথমে সিলেট মনে আসবে, সিলেটে চা বাগান আছে, কিন্তু বেশি সবচেয়ে কোথায় আছে? এটা প্রশ্ন ছিল এমন যে সবচেয়ে বেশি চা বাগান কোথায় আছে? পঞ্চগড়ে আছে, মৌলভীবাজার আছে, কক্সবাজারে। কোন জেলায় আসলে আছে? আমরা জানি যে মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান আছে। সো দ্য রাইট অ্যান্সার ইজ মৌলভীবাজার জেলায়। 55 নম্বর আছে, বাংলাদেশে ই পাসপোর্ট কত ধরনের নিরাপত্তা ফিচার সংযুক্ত করা হয়েছে? আমরা জানি যে আমাদের বর্তমানে আগের যে পাসপোর্ট পদ্ধতি চালু ছিল সেখান থেকে আমরা এখন ডিজিটালাইজেশন যুগে প্রবেশ করেছি। সেখানে আমরা ই পাসপোর্ট চালু করে বাংলাদেশ সরকার, সেখানে ই পাসপোর্টের যে চালু করে সেখানে কতটি ফিচার ছিল? নিরাপত্তা ফিচার ছিল 40টি, 35টি, 38টি নাকি 41টি? রাইট আনসার হবে 38টি ফিচার। ওকে, সো দ্য নেক্সট ওয়ান ইজ কোন স্থানটি বাংলাদেশের ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা নয়? 2010 সালে বাংলাদেশ বন বিভাগ সম্ভবত একটা লিস্ট দিয়েছে যে কোন 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 এরিয়া বা কোন কোন এলাকাগুলো আমাদের পরিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্যে পড়ে। যেমন সুন্দরবন সংকটাপন্ন এলাকার মধ্যে পড়ে, হাকালুকি হাওর পড়তেছে, সোনাদিয়া দ্বীপও, ইভেন সোনাদিয়া দ্বীপও কিন্তু আপনার সংকটাপন্ন এলাকার মধ্যে তারা দেখাইছে। সো ওই লিস্ট অনুসারে আমাদের চলন বিল হচ্ছে আমাদের সংকটাপন্ন এলাকার মধ্যে পড়ে না। সো দ্য রাইট অ্যান্সার ইজ চলন বিল। সো দ্য রাইট অ্যান্সার ইজ চলন বিল। 57 নম্বর কোশ্চেন, বাংলাদেশে জাইকা কোন বিষয়ের উপর কাজ করে? আমরা জানি যে জাইকা আসলে সার্বিক উন্নয়ন করে, ধর্ম প্রচার করে, জনসংখ্যা না শিশু শিক্ষা নিয়ে কাজ করে? এটা আসলে আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলা ডেভেলপমেন্টে তারা অংশগ্রহণ করছে জাইকা। সো আমরা বলতে পারি যে সার্বিক উন্নয়নে তারা অংশগ্রহণ করে, শুধুমাত্র ধর্ম প্রচার, জনসংখ্যা বা শিশু শিক্ষা না, তারা সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করে। সো দ্য রাইট অ্যান্সার ইজ সার্বিক উন্নয়ন। 58, চাঁদে অভিযান চালনা করে চতুর্থ দেশ হচ্ছে কোনটা? চীন, ভারত, রাশিয়া অ্যান্ড ইসরায়েল। কে? চীন অভিযানকারী চতুর্থ নম্বর দেশ হচ্ছে ভারত। ওকে, তো রাইট আনসার হচ্ছে ভারত।
সুদানে বিক্ষোভকারী ও সেনাবাহিনীদের মধ্যে কোন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে? ক্ষমতা ভাগাভাগির চুক্তি, বিদ্রোহ দমন চুক্তি, নির্বাচনের পদ্ধতি, সংবিধান প্রণয়ন। আমরা জানি যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়, তো দ্য রাইট আনসার ইজ ক্ষমতা ভাগাভাগি চুক্তি। 60 নম্বর ছিল বিয়ের আস্কি কোড কত? আমরা জানি যে বড় হাতের যে এ তার আস্কি কোড হচ্ছে 65, ওকে, আর ছোট হাতের যে এ তার আস্কি কোড হচ্ছে 97। তো সেই অনুসারে বিয়ের আস্কি কোড হচ্ছে, আমরা সহজেই বলতে পারছি যে বিয়ের আস্কি কোড, ছোট হাতের বিয়ের আস্কি কোড হচ্ছে 98। তাহলে 3000 না, 1 না, তাহলে এর রাইট আনসার হবে 98। যদি এখানে বড় হাতের বি থাকতো তাহলে কিন্তু হয়ে যেত কত? 66, ওকে। সো দ্য রাইট আনসার ইজ 98 হবে। এখানে অনেকেই ভুল করছেন, আমি অনলাইনে দেখেছি অনেকেই এটা ভুল করছেন। এত সহজ একটা জিনিস ছিল। সো নিচের কোনটি ইমেল প্রোটোকল? এখানে ছিল SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, IoT ইন্টারনেট অফ থিংস, SB অ্যান্ড OTZ। সো বোঝাই যাচ্ছে যে এখানে খুবই সিম্পল একটা কোশ্চেন, SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। সো এইটা ছিল রাইট আনসার। সো SMTP uses to email. So the next one is object oriented programming এর বৈশিষ্ট্য কোনটি? পলিমরফিজম, ফ্রেন্ড ফাংশন, স্ট্রাকচার অ্যান্ড লুপ। চারটি অপশনের মধ্যে একবারে প্রথম যে অপশনটি পলিমরফিজম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফিচার। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এছাড়াও আরও অনেকগুলো ফিচার রয়েছে, ডাটাবেস স্ট্রাকচার রয়েছে, ইনহেরিটেন্সি রয়েছে, তার মধ্যে এটা একটি পলিমরফিজম একটি। সো দ্য রাইট আনসার ইজ পলিমরফিজম। 63 মেন মেমোরি কোনটি? আমরা জানি যে মেন মেমোরি এখানে আছে র্যাম, রোম, হার্ড ডিস্ক এবং দ্য ফ্লপি ডিস্ক। So the main memory is RAM. RAM কে আমরা primary memory বলে থাকি। So the right answer is RAM. Sequence control register, এখানে আছে প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন কাউন্টার, সিকোয়েন্স রেজিস্টার এন্ড দ্য কন্ট্রোলিং রেজিস্টার। সো অপশনগুলোর দিকে যদি আমরা তাকাই, প্রোগ্রাম কাউন্টার, এখানে সিকোয়েন্স কন্ট্রোল রেজিস্টার হচ্ছে সিকোয়েন্সকে কন্ট্রোল করে থাকে। সো প্রোগ্রাম কাউন্টারও সেম কাজ করে। সো এই দুইটার কাজ আসলে সেম। সো এই দুইটার নাম আসলে একই, সিকোয়েন্স কন্ট্রোল রেজিস্টার যে কথা, প্রোগ্রাম কাউন্টার সে একই কথা। সো দ্য রাইট আনসার ইজ প্রোগ্রাম কাউন্টার। 65 নম্বর কোশ্চেন, একটা আইপি ভার্সন 6 এর দৈর্ঘ্য কত? আমরা জানি যে আইপি ভার্সন 6 কত বিটের হয়? 32 বিট? নো, 128 বিট, 64 বিট and 256 বিট। it will be it is 128 বিট। সো 128 বিটের হয় আইপি ভার্সন 6। কোনটি ইনভ্যালিড ভেরিয়েবল নেম? এখানে আছে অ্যাভারেজ, আছে নাম্বার অফ, এইভাবে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করা আছে, তারপর আছে XYZ একটা ভেরিয়েবল ডিক্লারেশন, Y23X ডিক্লারেশন করা আছে। তো আমরা যদি ভেরিয়েবলের নিয়ম অনুসারে বা আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করার যদি নিয়মগুলো যদি একটু চিন্তা করে, তাহলে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর অপশানে হ্যাশ দেওয়া আছে, হাইফেন দেওয়া আছে। সো এটা আসলে ভ্যালিড না, এটা ইউজ করা যায় না, স্পেস ইউজ করা যায় না। সো ইট ইজ ইনভ্যালিড। সো দ্য রাইট আনসার ইজ নো হ্যাশ অফ স্টুডেন্টস, এটা হচ্ছে ইনভ্যালিড ভেরিয়েবল নেম ডিক্লারেশন। সো তারপরে কোশ্চেনটা ছিল ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসরের বহিস্থ অ্যাড্রেস বাসের ওয়েট কত বিট ছিল, মানে অ্যাড্রেস বাসের সাইজটা কত? সো আমরা জানি যে অ্যাড্রেস বাসের সাইজ হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস বাসের সাইজ হচ্ছে 20 বিটের, 20 বিটের অ্যাড্রেস বাস রয়েছে। সো দ্য রাইট আনসার ইজ 20 বিট। কোনটি ডাটাবেসের অ্যাগ্রিগেট ফাংশন? এখানে আছে প্রথম অপশনে ছিল হোয়ার, তারপরে ছিল সাম, তারপরে ছিল সিলেক্ট, তারপরে ছিল ফ্রম। সেগুলো ছিল আমার একটা এসকিউএল স্টেটমেন্ট আকার, হোয়ার, সিলেক্ট এগুলো ছিল ক্লজ, আর সামটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ফাংশন। অ্যাগ্রিগেট ফাংশন আবার আরও আছে, এভারেজ আছে, এবিজি, সাম আছে, এগুলো হচ্ছে আমার অ্যাগ্রিগেট ফাংশন। সো দ্য রাইট আনসার ইজ সাম। এখানে কোনটি সবচেয়ে দ্রুত কাজ করে? র্যাম, হার্ড ডিস্ক, ক্যাশ, কিবোর্ড। র্যামও দ্রুত কাজ করে, হার্ড ডিস্ক একটু কম, ক্যাশ সবচেয়ে দ্রুত, কিবোর্ড। তো এই চারটা অপশানের মধ্যে দেখা যাচ্ছে এই চারটা অপশান যদি আমরা কম্পেয়ার করি, সবচেয়ে বেশি দ্রুত কাজ করে হচ্ছে ক্যাশ মেমোরি। সো দ্য ক্যাশ ইজ দ্য হাই স্পিডি মেমোরি। সো দ্য রাইট আনসার ইজ ক্যাশ। তারপর ছিল ACL, এটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এটি আসলে কি? অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক ট্রাফিককে ফিল্টার করার জন্য এটা ব্যবহার করে। এটা সাধারণত রাউটারে ব্যবহার করা হয়। আমার যে ইনকামিং যে এবং আউটগোয়িং যে প্যাকেটগুলো থাকবে সেগুলোকে ফিল্টার করে এটা রাউটারে ব্যবহার করা হয়। সো এটার টাইপটা কি? স্ট্যান্ডার্ড অ্যান্ড এক্সটেন্ডেড,
স্ট্যান্ডার্ড অ্যান্ড স্পেশালাইজড, স্ট্যান্ডার্ড অ্যান্ড স্পেশালাইজড অ্যান্ড এক্সটেন্ডেড অ্যান্ড IEEE। সো এই 4টা অপশনের মধ্যে আমরা জানি যে XSACL এর টাইপ হচ্ছে 4টা, মূলত মানে 4টা আছে, স্ট্যান্ডার্ড, এক্সটেন্ডেড, রিফ্লেক্সিভ অ্যান্ড ডাইনামিক। এই 4টা অপশন হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রধান 2টা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেড। সো আমরা বলতে পারি এই কোশ্চেনের রাইট আনসার হবে স্ট্যান্ডার্ড অ্যান্ড এক্সটেন্ডেড, প্রথম অপশনটা। সো দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য এক্সটেন্ডেড। 71 নম্বর কোশ্চেনটা ছিল FTP প্রোটোকল নিচের কোনটি ব্যবহার করে? হ্যাঁ, আইপি ব্যবহার করে, টিসিপি ব্যবহার করে, ইউডিপি ব্যবহার করে এবং SMTP কোনটা ব্যবহার করে? এইটা অনেকেই ভুল করছেন, আমি দেখেছিলাম যে এটা ভুল করার মতোই, এটা অনেকেই ভুল করবে। আশা করি আজকের পর থেকে আর ভুল করবেন না। এখানে কোনটা ব্যবহার করে? টিসিপি এবং ইউডিপির মধ্যে মূল কনফিউশনটা, টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। আমরা যখন, এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, একটা হচ্ছে কানেকশন লেস। আমরা যখন কানেকশন ওরিয়েন্টেড কোনো কাজ করব তখন আমরা টিসিপি ব্যবহার করব, আর কানেকশন লেস আমরা যখন কাজ করি তখন আমরা ইউডিপিটা ব্যবহার করে দেবো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যেহেতু দুই পক্ষের, আমার FTP সার্ভার এবং FTP ক্লায়েন্টের সাথে আমার যেহেতু সংযোগ স্থাপন করে আমাকে কাজটা করতে হবে, সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারছি যে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে টিসিপি। সো এর রাইট আনসার হবে টিসিপি। ওকে ওকে, তারপর তাহলে এটার রাইট আনসার হচ্ছে টিসিপি। সো তারপরে কোশ্চেনটা হচ্ছে সি কী ধরনের প্রোগ্রামিং ভাষা? আমরা যদি বলি সি, এটা নিয়ে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং নান অফ দিস। এটা নিয়ে অনেকেই, আমি দেখেছি অনেকেই এটা নিয়ে কনফিউশনে আছেন, অনেকেই অনেক কথা বলছেন, অনেক কিছু রেফারেন্সও দিচ্ছে। তো আমি আসি, আমাদের ডেনিস রিচি বলেন, ওনার গ্রন্থ বলেন বা বিভিন্ন বইয়ে কী লেখা আছে, আমি সেটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে এটা কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ কিনা। আমি প্রথমে আসি যে আসলে লো লেভেল ল্যাঙ্গুয়েজকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কী। সো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেটা আসলে আমরা মেশিন যে ভাষাটা বুঝি সেই ভাষায় যদি আমরা লিখি সেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজ আমাদের ইউজারের কাছাকাছি। হ্যাঁ, আমি যদি একবারে সহজে বলি, আমি ওইভাবে না বলে যে হাই লেভেল অফ অ্যাবস্ট্রাকশন হ্যাঁ আছে সেই লেভেল, সেটাকে আমরা হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে, আমি সে কথা না বলে আমি একটু যদি সহজ করে বলি, সেটি হচ্ছে ইউজারদের বোধগম্য যে ভাষার মাধ্যমে আমরা যখন প্রোগ্রামিং করি সেটাকে বিভিন্ন আমরা যেটাকে কম্পাইলার বলছি, সেই কম্পাইলারের মাধ্যমে কনভার্সন করে মেশিনকে বুঝিয়ে দিয়ে আমরা কাজ করে থাকি, সেটি হচ্ছে আসলে আমরা বলে থাকি হাই লেভেল। আবার আরও যদি বলি যে এটা লেস ইন্ডিপেন্ডেন্ট টু পার্টিকুলার টাইপ অফ কম্পিউটার, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্সি কম ও নির্দিষ্ট একটা কম্পিউটারের উপরে। সো এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা বলবো হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো তাহলে আপনি যখন একটা সি প্রোগ্রাম, এটি অবশ্যই ডিপেন্ডেন্ট না। সো অ্যান্ড এই যে সি ল্যাঙ্গুয়েজ আমরা যখন লিখি তখন আমরা কী করি, আমরা যে ভাষাটা বুঝি সেই ভাষা দিয়ে আসলে কিন্তু লিখি, আমাদের ইউজারের যে ক্লোজ আমরা যে ভাষায় বুঝি সে ভাষায় কিন্তু লিখি, মেশিন ভাষায় কিন্তু আমরা লিখি না। সো সেই দৃষ্টিকোণ থেকে আমি এই দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলছে এটাকে। হ্যাঁ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কেন বলছে? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের যে মেশিন এবং আমার যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দুইটার মাঝামাঝি বোঝাচ্ছে, দুইটার মাঝামাঝি, এই দুইটার মধ্যে যে ইয়াটা করে দিচ্ছে। এখন সেটা কিভাবে করছে? আমরা জানি যে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের কিন্তু সিস্টেম সফটওয়্যার কিন্তু ডিজাইন করা হয়, সিস্টেম সফটওয়্যার কিন্তু তৈরি করা হচ্ছে। তো সিস্টেম সফটওয়্যারটা কোথায় থাকে? আমি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, ধরেন পাইথন, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই যে পাইথন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিনা বা এই ধরনের কোবল এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিনা। সো আমরা ওই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো যখন আমরা ইউজ করছি এবং সেখানে আমরা অপারেটিং সিস্টেম ইউজ করছি, যেখানে যে অপারেটিং সিস্টেমটা হয়তো বা অথবা কোনো সিস্টেম সফটওয়্যার হয়তো বা সি দিয়ে তৈরি করা, তাহলে আমরা মাঝে কিন্তু এই সিটা ব্যবহার করছি। তো সেই অনুসারে সেই রেসপেক্টে এটাকে বলা হয়েছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো সেই অনুসারে এটাকে আসলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলা যায় এবং এটি অফকোর্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন কেয়ারানের একটা বইতে বলছে এবং ডেনিস রিচিও একই কথা বলেছেন যে এই দ্য ফার্স্ট এডিশনে তাদের প্রথম যে প্রকাশনা সেটাতেই বলেছিলেন, আমি একবারে কোটেশনটা এভাবে ওইখানে যে লেখাটা ছিল ওইটাই একটু বর্ণনা করার চেষ্টা করছি যে সি ইজ নট, একটু সময় নিচ্ছে কারণ এটা অনেকের বুঝতে সমস্যা হচ্ছে যে কোথায় লেখা আছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কোথায় লেখা আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আসলে কোনটা সঠিক এটি ব্যাখ্যা করার জন্য। তো এটা নিয়ে কনফিউশন, আমি দুটোর কারণটাই বললাম। এটাকে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলতে পারি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলতে পারি। কেন এটা আমি বললাম এতক্ষণ, আপনারা শুনলেন। এখন আমি বলি যে এখানে যে লেখাটা লিখছে দেখেন, এইটা রেফারেন্স দিয়ে অনেকে বলতেছেন যে এটা তো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না।
এই লেখাটা দিয়ে একটু পড়েন তো দেখি, সি ইজ নট এ ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে ভেরি শব্দটা আছে ভাইয়া। সো এর যে সি ইজ নট এ ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটার মানে হচ্ছে যে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে সকল ফিচার যে সবগুলো আছে, সবগুলো ফিচার এই ল্যাঙ্গুয়েজে নেই। তার মানে এটা বোঝায় না যে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, এটা বোঝানো। যেমন আমি যদি বলি যে জাভা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কখনোই না। স্মল টক হচ্ছে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আপনি কোনোভাবেই এই কথাগুলোকে মানে অন্যদিকে নিয়ে যেতে পারেন না। সো সি ইজ নট এ ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে অনেক বেশি এখানে অ্যাবস্ট্রাকশন নেই, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্সি নেই। সো এখানে আপনাকে বলতে হবে যে অফকোর্স এটার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত আমরা নিতে পারি যে এটি হচ্ছে, এটার আমরা যদি বলি যখন এই 4টা অপশানে চলে আসবে আপনার সামনে, তখন আপনারা এটাকে বলতে পারেন যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এটাই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অফকোর্স ইটস অলসো এ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ইন দ্য কিছু কিছু সিনারিওতে। যখন এটি আপনার সিস্টেম সফটওয়্যারের ক্ষেত্রে আসতেছে, সিস্টেম সফটওয়্যার তৈরি করছি আমরা সি দিয়ে, তখন এটাকে আমরা ওই আসপেক্টে আমরা যেহেতু প্রথম দিকে আমরা সেই কাজটাগুলোই বেশি করতাম, সেই জন্য এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবেও বলা হয়েছে। সো এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু না, যখন 4টা অপশান আসবে তখন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে আইডেন্টিফাই করব। ওকে, সো এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের আশা করি প্রয়োজন নেই। সো দ্য রাইট আনসার ইজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে আমি যে ব্যাখ্যাটা দিয়েছি বা আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি, এটা এখন বিপিএসসি কীভাবে মার্কিং করবে সেটা তাদের ব্যাপার। তারা কি আসলে কোনো জায়গা থেকে কপি করে দিয়েছে, সেইখানে যদি আনসার থাকে যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তারা কাটবে, যদি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ থাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। বাট দ্য রাইট সিনারিওটা আমি বললাম, যেটা সঠিক সেটা বললাম, তবে আমার মনে হয় না তারা এটা না জেনে দেবে। অবশ্যই না জেনে না, মানে এটা চিন্তাভাবনা করে হয়তো দিবে। সো এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হবে। ওকে, আর কথা না বলি এটা নিয়ে। সো নেক্সট ওয়ান ইজ দ্য ইমেল সার্ভিসের সাথে কোনটি সম্পৃক্ত? টেলনেট। এটা আসলে রিপিট করা হয়েছে, এসএসএস না, ডিএসসিপি না, এসএমটিপি। সো ইমেল ট্রান্সফারের সাথে আমরা জানি যে ইমেল সার্ভিসের সাথে এসএমটিপি সংযুক্ত। সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল ইজ ফর সেন্ডিং মেল, সো দ্য রাইট অ্যান্সার ইজ এসএমটিপি। সো বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটি আসলে কি? আমরা জানি যে এটাকে হার্ডওয়্যার, নো, firmware, software, or combination of hardware and software. So we know that it is a firmware. So the right answer is firmware. কম্পিউটারকে নিম্নলিখিতভাবে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা যায়। কোন কোন জিনিসের মাধ্যমে কম্পিউটারকে আমরা ইন্টারনেট সংযুক্ত করি? ফেজ ইন লাইন মডেমের মাধ্যমে, ইয়েস অফ কোর্স। ডিএসএল এর মাধ্যমে, ইয়েস অফ কোর্স। কেবল মডেম, অফ কোর্স। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অল অফ দিস। সো আমরা 3টা অপশনের মাধ্যমে যেহেতু এটা কানেক্টেড করতে পারছি, তার মানে আমার রাইট আনসার হবে অল অফ দিস। তারপরে সরি, একটা কমপ্লিট বাইনারিটি যার হাইট হচ্ছে n, তার মধ্যে নোট কতটি? ওকে, n টু দি পাওয়ার n, টু দি পাওয়ার n minus 1 and টু দি পাওয়ার n plus 1 minus 1। সো এটি হচ্ছে আসলে কমপ্লিট বাইনারিটিটাকে, এটা নিয়ে অনেকের অনেক কথা আছে। কমপ্লিট বাইনারিটিটাকে, কমপ্লিট বাইনারিটিটা হচ্ছে এটার লাস্ট লেভেল ছাড়া বাকি সবগুলো লেভেল এর হচ্ছে যে চাইল্ড পূর্ণ থাকবে, এবং আমরা চেষ্টা করব যে লেফটে পূর্ণ করার জন্য। ঠিক আছে, সো এটি হচ্ছে। আর বাইনারিটিটা হচ্ছে কি, মানে হয় 0 নাহলে 2টা চাইল্ড থাকবে, তাই তো। আর কমপ্লিট বাইনারিটি এর ক্ষেত্রে 0 2টা হইলেও সে ওই বাইনারিটিটাকে আমরা কমপ্লিট বাইনারিটি বলতে পারবো। আবার মানে একটা শুধু বাইনারিটিকে আমরা কমপ্লিট বাইনারিটি বলতে পারি না, কিন্তু একটা কমপ্লিট বাইনারিটিকে যদি তার 0 এবং 2টা যদি নোট থাকে, এক্স্যাক্টলি 0 অথবা 2টা, তাহলে আমরা সেটাকে বলতে পারি বাইনারিটি, এবং কমপ্লিটও বলতে পারে। এবং কমপ্লিট হওয়ার জন্য আরও একটা কন্ডিশন, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা নোডে যদি ধরেন পসিবলি একবারে লাস্ট লেভেলে একবারে লেফটে একটা নোড আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু কমপ্লিট বাইনারিটি বলতে পারি। তো সেই অনুসারে আমরা হচ্ছে কমপ্লিট বাইনারিটি এর হাইট যদি n হয়, তাহলে তার মধ্যে নোড কতটি, এটা বের করতে হলে একটা অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা বের করে থাকি। রাইট আগে বের করি, তারপরে লেফট আগে বের করি, তারপরে রাইট ব্যবহার করি, সেখান থেকে বের করে থাকি। তো সেই অনুসারে এই সূত্রটি এমন দাঁড়ায় যে টু দি পাওয়ার n plus 1 minus 1। আপনারা ধরেন একটা লেভেল হচ্ছে 3, সো আপনার নোট কতটা দেখেন, প্রথম হচ্ছে একটা, তারপরে 2টা হবে, তারপরে 1 2 3 4 4 5 6 7টা। ঠিক আছে, সো 7টা, 0 1 2, লেভেল হচ্ছে 2, তাহলে 2 plus 1, টু দি পাওয়ার 2 plus 1 minus 1। সো এইট উইল বি টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 minus 1 মানে 7। সো এই কমপ্লিট বাইনারিটির হাইট যদি n হয়, তার নোড হচ্ছে
টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তো রাইট আনসার ইজ টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান। সো এটা যদি কেউ না বুঝে থাকেন, আমি চেষ্টা করবো আলাদা একটা ভিডিওতে কমপ্লিট বাইনারিটি নিয়ে এবং শুধু বাইনারিটি, কমপ্লিট বাইনারিটি, ফুল বাইনারিটি নিয়ে আলোচনা করার জন্য সেখানে আমার চ্যানেলটি ফলো করার চেষ্টা করবেন। আমি সেখানে একটু ডিটেলসে বলবো। আপাতত জেনে রাখেন এটার কোনো ট্রি এর হাইট যদি n হয় তার নুন হবে টু টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান। ওকে, সো নাম্বার 77। সো নিচের কোনটি সি ভাষার কিওয়ার্ড নয়? আমরা স্ট্রাক্ট, ইন্টিজার, স্টার এবং ফ্লোট, আমরা এখানে সহজে বলতে পারছি স্টার বলতে সিতে কোনো ধরনের কিওয়ার্ড নেই। সো দ্য রাইট অ্যান্সার ইজ স্টার। আসলে একটা ভিডিও তো অনেক বেশি বড় করা যায় না, সেজন্য একটু দ্রুত বলার চেষ্টা করছি, আর এক্সপ্লেনেশন অত বেশি দিতে গেলে অনেক সময় লাগবে, অনেক অধৈর্য হয়ে যাবে, সেজন্য একটু দ্রুত বলতেছি আর কি। নিচের কোনটি অ্যান্টিভাইরাস নয়? অ্যান্টিভাইরাস নয় হচ্ছে নর্টন, ম্যাকাফি, ডক্টর সোলোমন টুলকিট অ্যান্ড দ্য সিকিউরিটি পয়েন্ট। এই চারটা অপশনের মধ্যে নর্টন আমরা এটা সবাই চিনি, ম্যাকাফি আমরা সবাই চিনি। আমাদের যেটা কনফিউশন হয়েছে সেটা হচ্ছে ডক্টর সোলোমন টুলকিট অ্যান্ড দ্য সিকিউরিটি পয়েন্ট। এর মধ্যে আসলে ডক্টর সোলোমন টুলকিট একটা অ্যান্টিভাইরাস, ও ডক্টর সিকিউরিটি পয়েন্ট অ্যান্টিভাইরাস না, এই নামে কোনো অ্যান্টিভাইরাস নেই। সো দ্য রাইট অ্যান্সার ইজ সিকিউরিটি পয়েন্ট। মাইক্রোপ্রসেসরের কোন অংশে এলইউ থাকে? আমরা জানি যে মাইক্রোপ্রসেসরের যে ফেচ ইউনিট থাকে একটা, কন্ট্রোল ইউনিট থাকে একটা, প্রসেসিং ইউনিট থাকে, প্লাগ ইউনিট। এই কন্ট্রোল ইউনিটে আবার প্রসেসিং ইউনিটের মধ্যে থাকে। সো আপনার এই মাইক্রোপ্রসেসর যে এলইউ সেটা হচ্ছে প্রসেসিং ইউনিটে থাকে, এটা প্রসেসিং ইউনিটে থাকে, সেজন্য আমরা এটার রাইট আনসার হচ্ছে প্রসেসিং ইউনিট। সো দ্য রাইট আনসার ইজ প্রসেসিং ইউনিট। লাস্ট ইন পাস্ট আউট মিবো, মানে আমরা লাস্টে যেটা রাখতেছি সেটা যদি প্রথমে নিই তাহলে কি আমরা এটা জানি যে স্ট্যাক এমন করে থাকে, আমরা লাস্টে যেটা হয় সেটা আমরা প্রথমে নিয়ে থাকি। সো এখানে এটা হচ্ছে কিউই, স্ট্যাক, ফাইল অ্যান্ড কোনোটাই না, এটা হচ্ছে স্ট্যাক। এটা দ্য রাইট আনসার ইজ স্ট্যাক। 82 কোন অ্যালগরিদমটি দ্রুত সর্টিং করে? এখন এটা নিয়েও অনেকের অনেক বাবল সর্টে করে, সিলেকশন সর্টে করে, কুইক সর্টে করে, নাকি ইনসারশন সর্টে করে। সো এই চারটি অপশনের মধ্যে কোন অ্যালগরিদমটি আসলে দ্রুত সর্টিং করে? আমরা যদি একটু ডিটেলসে যদি একটু বলতে চাই যে মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, আমি ওস্টকে যে বলছি, মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ভিগো এন লগ এন, হিপ সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ভিগো এন লগ এন, কুইক সর্টের হচ্ছে লগ এন। খেয়াল করেন, এন লগ এন মার্জ সর্ট, এন লগ এন হিপ সর্ট, কুইক সর্ট হচ্ছে লগ এন। আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে ওস্টকে যে ভিগো এন, হিপ সর্টের ক্ষেত্রে 1, আর কুইক সর্টের ক্ষেত্রে ভিগো এন স্কোয়ার। তাহলে আসলে কোনো সর্টিং অ্যালগরিদমে আসলে এক এক ক্ষেত্রে এক একটা হচ্ছে বেস্ট রেজাল্ট দেয়, ঠিক আছে। দেখা গেছে যে আপনার একটা ওস্টকে যে ধরেন অলমোস্ট সর্টেড কিছু ডাটার ক্ষেত্রে আপনার বাবল সর্টও কিন্তু দেখা গেছে যে বেস্ট রেজাল্ট দেবে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু একবারে সবগুলো আনসর্টেড অবস্থা আছে, আনব্যালেন্স অবস্থা আছে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে অন্য একটা অ্যালগরিদম বেস্ট রেজাল্ট দিবে। সো আপনি ধরেন আপনার স্পেস যদি আপনি হিসাব করেন তাহলে আপনি কোন অ্যালগরিদমটা ব্যবহার করবেন? আপনার দেখেন এখানে স্পেসের ক্ষেত্রে কিন্তু হিপ সর্টে কিন্তু স্পেস কিন্তু কনস্ট্যান্ট স্পেস লাগছে। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে স্পেসের যদি আপনি চিন্তা করেন, স্পেসের দিক থেকে সেরা হচ্ছে কি হিপ সর্ট। ওকে, সো বর্তমানে আসলে হাইব্রিড সর্টিং অ্যালগরিদমগুলো ব্যবহার করা হয়। যেমন আমরা যদি বলি ইন্ট্রো সর্টের কথা যদি বলি, ইন্ট্রো সর্টে আসলে প্রথমে যেটা করা হয় কুইক সর্ট ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে যে কুইক সর্ট করবে, মাঝে সুইচ করবে হচ্ছে হিপ সর্টে। কখন? যখন আপনার রিকার্শনটা চলে আসবে তখন তারা কুইক সর্ট করে, কুইক সর্টের মাঝে আবার হিপ সর্ট করে। সো এটা হচ্ছে দুই বা ততোধিক যদি আপনি সর্টিং মিশ্রণ করেন সেটাকে বলছে হাইব্রিড সর্টিং বলছি। সো এরকম একটা সর্টিং হচ্ছে ইন্ট্রো সর্টে। সো এটার কিন্তু পারফরমেন্সই কিন্তু অন্যগুলো থেকে কিন্তু বেশি। সো আমরা বলতে পারি যে ইন প্র্যাকটিসে আমরা যদি বেস্ট কেজের কথা চিন্তা করি যে কুইক সর্টে বেস্ট কেজে কিন্তু আপনার এন লগ এন। সো আপনি ওই যে প্র্যাকটিসের কথা যে একটা বেস্ট কেজে দেখেন এন লগ এন হচ্ছে, ওস্ট কেজে হচ্ছে লগ এন হচ্ছে, তো শুধু এইটা দেখে আপনি কখনোই বলতে পারবেন না যে এটা মানে বেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা কমপ্লেক্সিটিটা হিসাব করে হচ্ছে রাফলি, ঠিক আছে, মানে আনুমানিকভাবে। ওকে, এরকম। সো এই জন্য আমরা যদি প্র্যাকটিসে আসলে কুইক সর্টটা হচ্ছে বেস্ট রেজাল্ট দেয়। হ্যাঁ, কুইক সর্টটাতে ইন প্র্যাকটিসে যে অন অ্যাভারেজ যদি হিসাব করি, অন অ্যাভারেজে আমরা যদি হিসাব করি যে মার্জ সর্টের যে কমপ্লেক্সিটি, হিপ সর্টের যে কমপ্লেক্সিটি এবং কুইক সর্টের যে কমপ্লেক্সিটি, বোথ টাইম অ্যান্ড স্পেস যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কুইক সর্ট, আপনি যদি শুধুমাত্র ওয়েস্ট কেস দেখি আপনি চিন্তাভাবনা করে ফেলবেন, ব্যাপারটা তা না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অনেকে আনসার দেবেন এই মার্জ সর্ট হচ্ছে এন লগ এন, হিপ সর্ট হচ্ছে এন লগ এন, তাহলে দ্য বেস্ট আনসার ইজ দ্য হিপ সর্ট অর মার্জ সর্ট। বাট দ্য রাইট আনসার ইজ ইন প্র্যাকটিস, ব্যবহারিকগত দিক থেকে আপনার সবচেয়ে বেস্ট রেজাল্ট দেবে হচ্ছে কুইক সর্ট।
So the right answer is quicksort because the average case complexity is n log n. So the right answer is quicksort. নিচের কোন অপারেশনটি সবচেয়ে দ্রুত কাজ করে? মাল্টিপ্লিকেশন, বিটওয়াইজ অর, এডিশন অ্যান্ড ডিভিশন। আমরা জানি যে বিটওয়াইজ অপারেটরগুলো সাধারণত দ্রুত কাজ করে অন্য অপারেটরগুলো থেকে। সো দ্য রাইট আনসার ইজ বিটওয়াইজ অর। প্রাইভেট আইপি অ্যাড্রেস আমরা জানি যে এখানে আছে কি 192 169 10 10 11 5 10 10 11 11 172 16 53। এখন আমরা আসলে কি জানি, আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেসের যদি রেঞ্জটা একটু দেখি, আনসারটা চলে আসছে। আমি একটু প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জটা একটু দেখাই। 10.0.0 থেকে 10.255 255 255। তাহলে এখানে দেখেন একটা আছে হচ্ছে যে 11 5, তাহলে 10.0.0 থেকে 10.255। তাহলে দেখেন এই 11 কিন্তু 10-এর ভিতরে পড়ে নাই। 10 থেকে আমাদের কিন্তু এই যে প্রথম অক্টেটটার দিকে খেয়াল করেন, এখানে অনেকেই ভুল করে যে অক্টেট ভালো করে খেয়াল না করে করে। এখানে দেখেন 10.0, তাহলে এখানে আছে 11। পরেরটা খেয়াল করেন কোথায় পর্যন্ত 10.255। 11তে কিন্তু আমরা প্রথম অক্টেটটা কিন্তু 11টা যায় না এখনও। সো তার মানে এই ব্লকের মধ্যে এটা পড়তেছে না। তাহলে এই 1.1.1 এটাও কিন্তু এই ব্লকের মধ্যে পড়তেছে না। তারপর দেখেন 172.16.0, ঠিক আছে। এখানে একটু খেয়াল করেন, আমি প্রথম দুইটা তাহলে মিলে নাই। আমি প্রথমটাতে 192 168 0.0 192 168 255। তাহলে 192 168 খেয়াল করেন, এই অক্টেটে আছে 168। এই অক্টেটের রেঞ্জ স্টার্টিং রেঞ্জ 168, এন্ডিংয়ে 168, 169 তো যায় নাই। তাহলে তো এই রেঞ্জের ভিতরে পড়তেছে না, তার মানে এটাও প্রাইভেটের মধ্যে পড়ে নাই, ঠিক আছে। তাহলে এটাও গেল 1 2 3 তিনটা অপশানে চলে গেল। লাস্ট আছে 172.16। তাহলে এখানে একটু খেয়াল করি, 172.16 172.16 থেকে 172.31, তাহলে 16 5 3। তার মানে এই রেঞ্জের ভিতরে পড়তেছে 172 16 5 3 থেকে 172.16 থেকে 172 31 255 255 পর্যন্ত। তার মানে 5 3 অবশ্যই 172 16 থেকে 172 31-এর মধ্যেই পড়তেছে। তার মানে রাইট আনসার হবে 172.16.5 যোগ 3 5.3। এই হচ্ছে আমাদের প্রাইভেট অ্যাড্রেস। সো রাইট আনসার 172.16.5.3। লিঙ্ক লিস্টের ন্যূনতম 2টি ফিল্ড থাকে। আমরা জানি যে একটা নোডে, আমরা যেটাকে নোড বলে থাকি, নোডে 2টো ফিল্ড থাকে, একটা ডাটা ফিল্ড থাকে, একটা হচ্ছে পরবর্তী যে নেক্সট পয়েন্টার বলে, আমরা নেক্সট পয়েন্টার অ্যাড্রেস বলি, সেটাকে আমরা বলি। তাহলে প্রথম অপশান ছিল পয়েন্টার টু ক্যারেক্টার, পয়েন্টার টু নোড, নোড অ্যান্ড নাল। সো 4টা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টার টু নোড মানে নেক্সট পয়েন্টারের অ্যাড্রেসটা থাকে ওইখানে। সো এর রাইট আনসার হবে পয়েন্টার টু নোড। সো অ্যাড্রেস ভ্যারিয়েবল রাখা হয় কোনটিতে? আমরা জানি যে ব্রেক ব্যবহার করা হয় না, ইন্টিজার না, পয়েন্টার, প্লট। এই 4টা অপশনের মধ্যে আমরা জানি যে পয়েন্টার দিয়ে আমরা অ্যাড্রেস আমরা রেখে থাকি, ইন্টিজার টাইপের রাখি, প্লট টাইপের। আর ব্রেক হচ্ছে আমাদের লুপ থেকে বের হওয়ার জন্য একটা স্টেটমেন্ট। সো এখানে পয়েন্টার হচ্ছে আমাদের অ্যাড্রেস ভ্যারিয়েবল রাখা যায়। 87 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিচের কোনটি ইফ দিয়ে রিপ্লেস করা যায়? ইফ দিয়ে রিপ্লেস করা যায়, দেখেন ফর লুপকে আমরা কি ইফ দিয়ে রিপ্লেস করতে পারি? পর লুপ, দেখেন খেয়াল করেন, একটা লুপ কখনো কন্ডিশনাল দিয়ে রিপ্লেস করা যায় না। আমরা যদি স্ট্রাকচারের দিকে থাকি, এটাও করা যায় না। সুইচ আর রিটার্ন একটা স্টেটমেন্ট, সো এটা তো প্রশ্নই আসে না। সো সুইচের দিকে খেয়াল করেন, সুইচে কি থাকে? সুইচ দিয়ে একটা কন্ডিশন থাকে, তারপরে দেখেন অনেকগুলো কেস থাকে, তাই না? সো একটু খেয়াল করেন, আমি যদি কন্ডিশনটাকে ইফের মধ্যে দিয়ে, আমরা যদি ইফিলস দিয়ে প্রত্যেকটা কন্ডিশনকে এভাবে দিয়ে থাকি, কেজে কী থাকে, একটা কন্ডিশন থাকে, ম্যাচ করলে সেই কন্ডিশনটা এক্সিকিউট করে। আমরা যদি একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, তার মানে আনসার হচ্ছে সুইচ। কীভাবে সুইচ? আমরা যদি একটা এক্সাম্পল দেখি, কিনা আমি একটা জাভাস্ক্রিপ্টের এক্সাম্পল দেখাচ্ছি। দেখেন সুইচে একটা প্রোগ্রাম লেখা আছে, সুইচ দিয়ে কেসগুলো লেখা আছে। আমরা যদি এখানে যদি যাই, দেখেন ইফ এ ইকুয়াল টু 0, তাহলে অ্যালার্ট 0 হবে। এই জিনিসটাকে দেখেন অ্যালার্ট 0 দিলাম। ইফ এ ইকুয়াল টু 1, এ ইকুয়াল টু 2 ও 3, হ্যাঁ, এই জিনিসটাকেই দেখেন আমরা ইফ এ সুইচকে আমরা কিন্তু ইফে দিয়ে কনভার্ট করতে পারি। সো আমরা এটা সহজে বলতে পারি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিচে কোনটি ইফ দিয়ে রিপ্লেস করা যায়। ইফ দিয়ে শুধুমাত্র রিপ্লেস করা যায় হচ্ছে সুইচ স্টেটমেন্টগুলোকে। হিল ক্লাইম্বিং সার্চ হচ্ছে একটা হচ্ছে যে এআই এ ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা হিউরিস্টিক সার্চ বলে থাকি আমরা এটাকে। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য এটা এআইতে ব্যবহার করা হয়। এখানে যে এটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে গ্রিডি মেথডটা ব্যবহার করা হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে এই যে হিল ক্লাইম্বিং সার্চটা আছে, এর প্রধান সমস্যাটা কোনটি? লোকাল ম্যাক্সিমা, ইনফাইনাইট লুপ, অর নন সলিউশন, অর স্লোনেস। এই 4টা অপশনের মধ্যে কোনটা? প্রথম যেটা বলি, আমি একবারে বলি যে লোকাল ম্যাক্সিমা মানে হচ্ছে যে কি, এটা আসলে
ইন ডিটেলস তো আসলে বলা সম্ভব না, আমি একবারে শর্টকাটে যদিও বোঝানো একটু কঠিন, তারপর আমি বলি। নেইবারহুড স্টেটের যে আমার যে ভ্যালুটা আর যে কারেন্ট স্টেট, নেইবারহুড স্টেট থাকে একটা কারেন্ট স্টেট, এই নেইবারহুড স্টেটের যে স্টেটটা আর কারেন্ট স্টেটটা যদি ধরেন নেইবারহুড স্টেটের যদি স্টেটটা যদি ভ্যালুটা যদি কম হয় কারেন্ট স্টেট থেকে, তাহলে আমার কি হবে? কারেন্ট স্টেট থেকে যদি নেইবারহুড স্টেট যদি কম হয় তাহলে আমার কি হবে? এটা আসলে আমরা জানি কি গ্রেডি মেথডে কী করে, কম হলেই তো স্টেট চেঞ্জ করবে, তাই না? মানে যেহেতু গ্রেডি মানে কি লোভি, তাহলে লোভি হলে যে স্টেট চেঞ্জ হয়, তাহলে এখানে তো স্টেট চেঞ্জ করতে পারছে না কারেন্ট স্টেটে, নেইবারহুড স্টেটে কম থাকার কারণে। সো আমার এই একটা সমস্যা, এই সমস্যাটাই হচ্ছে লোকাল ম্যাক্সিমা। সো এই জন্য আমার বলতে পারি যে হিল ক্লাইম্বিংয়ের প্রধান সমস্যা হচ্ছে লোকাল ম্যাক্সিমা। এটা সলভ করার একটা ওয়ে রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা এখানে না করি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। লোকাল ম্যাক্সিমা, হিল ক্লাইম্বিং সার্চের প্রধান সমস্যা হচ্ছে লোকাল ম্যাক্সিমা। সো এটার এই বাইনারি নাম্বারটি 2 কমপ্লিমেন্ট ফরম্যাটের মান কত? হ্যাঁ, সো এইটা নিয়ে দেখেন, এটা একটা 8 বিট একটা নাম্বার, এটা হচ্ছে একটা স্পেশাল কেজেস। এটাকে আমরা যদি বলি এটার মান কি 0 হবে, 128 হবে, -128 হবে, 256 হবে। অনেকেই এটার অনেক আমি দেখেছি আর কি, অনেকে 128 লিখেছেন, অনেক ভালো মানুষেরাই লিখেছেন 128, কিন্তু কেন লিখেছেন আমি আসলে জানি না, আমি বলছি না, ভুল করে হয়তো লিখতে পারেন। সো আমি এটা একটু যদি বলি 128, এটাকে যদি আমরা যদি ডেসিমেলে যদি কনভার্ট করি, দেখুন 1-এর পরে 7টা শূন্য মেবি, সো 128 হয়, তাই তো? সো এটাকে যদি আমরা টুয়াইস কমপ্লিমেন্ট করি, দেখেন এখানে আনসার 128। হাউ 128 কীভাবে হলো সেটা একটু বলি। প্রথমে দেখেন আমার নাম্বারটা যেটা আছে সেটাকে যদি আমরা ফার্স্ট কমপ্লিমেন্ট করি, অর্থাৎ ফার্স্ট কমপ্লিমেন্ট করা হচ্ছে ইনভার্ট করে দেওয়া নাম্বার বিটগুলোকে। সো বিটগুলোকে যদি আমরা ইনভার্ট করে দিই, অর্থাৎ 0-কে 1 এবং 1-কে 0 করে দিই, দেখেন 1 এখানে কি আছে, দেখেন 1 0 0 0 0 7টা শূন্য, এরপরে আমরা এটাকে যদি একটা বিট যদি চেঞ্জ করি তাহলে 0 1 1 1 ইনভার্ট করে দিলাম, তাহলে আমার মূলত আসতেছে এই বিটটা 0 1 পরে 7টা 1 আর কি। সো এখন আমরা ইনভার্ট করার পর আমরা কি করব, 1 যোগ করব। দেখেন এই নাম্বারটার সাথে আমরা 1 যোগ করছি, অ্যাডিং 1, ইনভার্টেড বিটের সাথে আমরা কত যোগ করছি, অ্যাড 1 করছি। তাহলে অ্যাড যোগ করার পর আমার দেখেন সেম নাম্বারটা আসছে। তাহলে আমার আগের নাম্বার ছিল এটা, আমি টুয়াইস কমপ্লিমেন্ট করার পরেও সেই নাম্বারটা আসছে, তাহলে দুটোই কি 128? মানে কোশ্চেন এমন আসে না যে আপনি ধরেন পরীক্ষার হলে করলেন টুয়াইস কমপ্লিমেন্ট, হ্যাঁ কী বলে 128 ছিল, টুয়াইস কমপ্লিমেন্ট করলো 128, মানে কি? মানে যদিও আমি মাথায় যদি কিছু নাও আসে, ধরেন আমার টুয়াইস কমপ্লিমেন্ট আসলে আমি পারি না, যদি এরকমও না হয় বা টুয়াইস আমার আনসারটা হয়েছে কি হয় না, এটাও যদি একটু চিন্তা করি তাহলে কিন্তু রাইট আনসারটা একটু মাথায় আসবে যে এটা ছিল 128, তো টুয়াইস কমপ্লিমেন্ট করার পরও তো 128 হবে, তাহলে টুয়াইস কমপ্লিমেন্ট করার কী দরকার ভাই? কোনো দরকার নাই তো। হোয়াই টুয়াইস কমপ্লিমেন্ট? এই টুয়াইস কমপ্লিমেন্ট করার কারণ হচ্ছে আপনি দেখেন এই যে একটা সমস্যা সৃষ্টি হলো, যেটা আসলে এটা না। সো এখন কি করব আমরা, দেখেন আমি ডিটেলসে যদি বলতে চাই অনেক সময় লাগবে, আমি কোনো একটা ভিডিওতে এভাবে কীভাবে টুয়াইস কমপ্লিমেন্টে লেখা হয়, আমরা জানি যে আমাদের নাম্বারগুলোকে সাইন এবং আনসাইন, এখন আমরা যেহেতু দুইটাই সেম নাম্বার চলে আসছে, আমরা এখন সাইন আনসাইন বলে দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে সাইন নাম্বার বলে, একটা হচ্ছে আনসাইন নাম্বার বলে, অর্থাৎ নাম্বার রিপ্রেজেন্টেশন। আমরা একটা নাম্বারকে, বাইনারি নাম্বারকে আমরা সাইন নাম্বার হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারি, আনসাইন হিসেবেও রিপ্রেজেন্টেশন করতে পারি। সো যদি আমরা সাইন আনসাইনে চলে আসি, দেখেন এটা একটা আমরা যদি এই নাম্বারটাকে যদি সাইনে হিসাব করি তাহলে দেখেন এটা হয়ে যাবে কেন 128 সেটার ব্যাপারে আসি। প্রথম বিটটা যদি 1 থাকে এটা মাইনাস হয়, আর প্রথম বিটটা যদি 0 থাকে এটা পজিটিভ হয়, তো সেই অনুসারে এই ক্যালকুলেশনটা হয়। এই দেখেন এটা -128 হয়। সো এই নাম্বারটা দেখেন খেয়াল করেন, এটা -128, যদি আনসাইন হয় তাহলে এটা 128। সো দেখেন এটা হচ্ছে -100, কেন 128 হলো, এটা সাইন নাম্বার, এই জন্য -128। ওকে, সো প্রথম বিটটা যখন, এটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্টের নিয়ম অনুসারে, যখন এটা প্রথম বিটটা যখন 1 হবে তখন সেটাকে আবার করতে হয়। সেইগুলো আসলে এত ডিটেলসে না গিয়ে আপনারা যারা জানেন তারা তো জানেনই কীভাবে টুয়াইস কমপ্লিমেন্ট করতে হয়। হ্যাঁ, আমি যদি জাস্ট বললাম যে মানে কেন, মানে অনেকেই বলতেছেন যে 128, হ্যাঁ এটার সাধারণ একটা কোশ্চেন করলাম আপনাকে যে এটার 128, হ্যাঁ রিভার্স করলেও যোগ করে টুয়াইস কমপ্লিমেন্ট করলে 128 কি হবে, এটা কেমন কথা? হ্যাঁ, কেন হবে না সেটার ব্যাখ্যাটা এই পিকচারটা একটু দেখেন, তাহলে অন্তত বুঝতে পারবেন যে সাইন আনসাইন বলে একটা কথা আছে। সো এটা হবে -128, তো রাইট আনসার হচ্ছে -128। সো কীভাবে টুয়াইস কমপ্লিমেন্টে কনভার্সন করতে সেটা একটু দেখে নেবেন ভালো করে, কীভাবে সাইন আনসাইন নাম্বার রিপ্রেজেন্টেশন করতে হয় সেটা অবশ্যই দেখে নেবেন, কারণ এটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইন দ্য কম্পিউটার সায়েন্স।
সো এটা যদি ক্লিয়ারলি বুঝতে পারেন, এটা অনেকে ক্লিয়ারলি বুঝেন না, যার ফলে সাইন নাম্বার আনসাইন নাম্বার রিপ্রেজেন্টেশনের সমস্যা হয়। যারা বুঝেন তারা অবশ্যই 100% ভালো স্টুডেন্ট এবং আপনারা চেষ্টা করবেন আরেকজনকে বুঝিয়ে দেওয়ার। ওকে, সো এটার রাইট আনসার হবে -128। সো পরবর্তী হচ্ছে আইপি থেকে ম্যাক অ্যাড্রেস জানার জন্য প্রোটোকল হচ্ছে, আমরা জানি যে রিফ নো, বিজিপি নো, এআরপি অ্যান্ড টিসিপি। এটার মধ্যে হচ্ছে এআরপি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলের মাধ্যমে আমরা আইপি অ্যাড্রেস থেকে ম্যাট্রিক অ্যাড্রেস জেনে থাকি, কারণ এখানে একটা টেবিল মেনটেন করা হয় আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেসের। ওকে, সো এআরপি 91 নিচের কোনটি একটি ভ্যালিড পোস্ট পিক্স এক্সপ্রেশন। পোস্ট পিক্স এক্সপ্রেশন মানে কি, আমরা একটা এক্সপ্রেশনকে হয় ইন পিক্স, প্রিফিক্স এবং পোস্ট পিক্স এক্সপ্রেশনে লিখতে পারি। ইন পিক্স মানে হচ্ছে আমার অপারেটরটা থাকবে মাঝখানে, পোস্ট পিক্স মানে হচ্ছে অপারেটর থাকবে পেছনে, আর প্রিপিক্স মানে হচ্ছে অপারেটরটা থাকবে সামনে। সো দেখেন এটাকে এই প্রথম ইকুয়েশনটা যদি খেয়াল করেন, এ ইন্টু বি সি প্লাস ডি, তার মানে অপারেটরটা মাঝখানে আছে, তার মানে এটা ইন পিক্স নোটেশন। আর এ বি সি স্টার প্লাস ডিসি, দেখেন এটা যদি একটু খেয়াল করেন, এবিসি স্টার ডিসি, দেখেন প্লাস এবি, প্লাস এবির ক্ষেত্রে দেখেন অপারেটরটা প্রথমে আছে আর দুইটা অপারেন্ট আছে, তাহলে দুটো অপারেন্ট থাকবে, একটা অপারেটরের রেসপেক্টে দুটো অপারেন্ট থাকবে। সো একটা যদি সেটা বাইনারি অপারেটর হয়, ইউনারি অপারেটরের ক্ষেত্রে একটা থাকবে। ওকে, সো ইউনারি অপারেটরের ক্ষেত্রে একটা থাকবে, এখানে হয়তো ইউনারি অপারেটর, কারণ এক্সপ্রেশন ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ইউনারি অপারেটরের কোনো ব্যবহার নেই। সো এখানে প্লাস এবি হচ্ছে এটা একটা প্রিফিক্স নোটেশন, আর এ প্লাস বি প্লাস মাইনাস সি এটা হচ্ছে একটা কি ইনপিক্স নোটেশন। সো আমরা প্রথমে দ্বিতীয় নম্বরটা অপশানটাই হচ্ছে আমাদের কি এ বি সি এর পরে আছে, তার মানে অপারেটরটা যেহেতু পরে আছে, তার মানে এটা হচ্ছে একটা ভ্যালিড পোস্টপিক্স এক্সপ্রেশন। এখানে লাস্টে ডিসির পরে একটা মেবি অপারেটর হবে, আমি হয়তো লিখতে ভুল করছি, এটা 100% এটা বোঝা যাচ্ছে লাস্টে একটা অপারেটর হওয়ার কথা, এটা আমার হয়তো টাইপিং মিস্টেক হয়েছে। সেটা ঠিক দেখে, কিন্তু রাইট আনসার হবে বিসি ইন্টু প্লাস ডিসি। ওকে, ম্যাক্সিভ ডাটা স্ট্রাকচারের সবচেয়ে বড় নাম্বারটি কোথায় থাকে? ম্যাক্সিভ মানে হচ্ছে যে সবচেয়ে বড় নাম্বারটা থাকবে রুটে থাকবে, আর মেইন হিপ মানে হচ্ছে সবচেয়ে ছোট নাম্বারটা রুটে থাকবে। সো সেই অনুসারে এখানে আছে লিফ, ইন্টারনাল নোড, রুট অ্যান্ড আউটসাইড। সো দ্য রাইট আনসার ইজ রুট। 93 কোন টেস্ট দিয়ে ইনপুট আউটপুট ঠিক আছে কিনা টেস্ট করা হয়? ব্ল্যাক বক্স টেস্টিংয়ের কথা যদি আমরা চিন্তা করি, ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে কি, ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে আমরা যেই টেস্টিংয়ের মাধ্যমে আমাদের ইনপুট যেটা দিচ্ছি সেই অনুসারে আউটপুট ঠিক আছে কিনা, ইনপুট আউটপুট টেস্ট করি আমরা। হ্যাঁ, আর যদি আমরা ইন্টিগ্রেশন টেস্টিংয়ের কথা যদি চিন্তা করি, ইন্টিগ্রেশন টেস্টিংটা হয়, আমি তারপর হোয়াইট বক্স টেস্টিং বলবো। ইন্টিগ্রেশন টেস্টিংটা হচ্ছে আমাদের ইউনিট টেস্টিং এবং ইউনিট টেস্টিংয়ের পরে করা হয় আসলে ইন্টিগ্রেশন টেস্টিংটা। এটা হচ্ছে আসলে প্রত্যেকটা মডিউলের, আমাদের যে একটা সফটওয়্যারের যে বিভিন্ন মডিউল থাকবে, সেই মডিউলগুলোকে বিভিন্ন গ্রুপ করে ওই গ্রুপের ফাংশনাল টেস্টিংটা করা হয় ইন্টিগ্রেশন টেস্টিংয়ের মাধ্যমে। আর হোয়াইট বক্স টেস্টিংটা হচ্ছে আমাদের, এটা আসলে কোডাররা করে, অর্থাৎ আমার কোড ঠিক আছে কিনা, কোডের ফরম্যাট ঠিক আছে কিনা, এটা হচ্ছে আসলে হোয়াইট বক্স টেস্টিং দিয়ে করা হয়, লোড টেস্টিং। সো আমরা বুঝতেই পারছি যে ইনপুট আউটপুট টেস্টিং করা হয় ব্ল্যাক বক্স টেস্টিংয়ে। সো আমাদের রাইট আনসার হবে ব্ল্যাক বক্স টেস্টিং। অ্যারে ডাটা স্ট্রাকচারে কোন ধরনের ডাটা রাখা হয়? অ্যারে ডাটা স্ট্রাকচার আমরা জানি যে একই টাইপের ডাটা রাখা হয়। সো একই ধরনের ডাটাগুলো রাখা হয়। সো প্রথম অপশন হচ্ছে একই ধরনের ডাটাগুলো, দ্বিতীয় অপশন ছিল বিভিন্ন ধরনের ডাটা, শুধু প্রিন্টার ধরনের ডাটা, ক্লাসের ডাটা। সো দ্য রাইট আনসার ইজ একই ধরনের অনেকগুলো ডাটা। 95 নম্বরে ছিল কোনো রুটিন প্রোটোকলের ডিসকাস্ট অ্যালগোরিদম ব্যবহার হয়? এআরপি, ওএসপিএফ, আরএফ এবং আইজিআরপি। সো রুটিন প্রোটোকলে ডিসকাস্ট অ্যালগোরিদম ব্যবহার করা হয় কোনটাতে? আমরা জানি যে ওপেন শর্টের পাথ ফাস্ট, ওএসপিএফ। এটা হচ্ছে একটি রাউটিং, এটা হচ্ছে শর্টেস্ট পাথ ফাইন্ডিংয়ের মাধ্যমে রাউট ফাইন্ডিং করে এটা কাজ করে। সো এই রাউট ফাইন্ডিংয়ের জন্য যে প্রোটোকলটা এখানে যে অ্যালগোরিদমটা ব্যবহার করা হয় এই রাউটিং প্রোটোকলে, সেইটা হচ্ছে ডিসকাস্ট অ্যালগোরিদম। সো ওএসপিএফ এর এটা রাইট আনসার হচ্ছে ওএসপিএফ। ডাটাবেস তুলনার কাজে ব্যবহার করা হয়, এটা হচ্ছে বিটুইন হবে, এনি হবে, ইন হবে নাকি কম্পেয়ার হবে? সো এটা নিয়েও অনেকে অনেক কথা বলছে, আমি দেখলাম। আমি আসলে সময়ের কারণে ভিডিওটা তৈরি করতে একটু সময় লাগছে, কারণ অফিসের মাঝে তো আর সময় পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। তারপর এটা লিখতে হয়েছে, তারপরে দেখছেন অনেক স্পেলিং মিস্টেক ছিল, সেগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
চেষ্টা করছি আপনাদের জন্য কিছু দেওয়ার জন্য এত ব্যস্ততার মাঝেও। তো কিছু স্পেলিং মিস্টেক আছে, সেগুলো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে আমি 96 নম্বর কোশ্চেনে ছিল নিচে কোনটি ডাটাবেস তুলনা করার জন্য ব্যবহার করা হয়। এটা নিয়ে দেখলাম যে এটা আসলে বিটুইন এনি ইন কম্পেয়ার হবে। সো এটার হচ্ছে রাইট আনসার হবে এনি হবে। কেন এনি হবে? এনি আর অল এই দুইটা আসলে এই দুইটা দিয়ে আমরা আসলে কি করি দেখেন, এখানে লেখাটা আছে, এটি আমি ওরাকলের রেফারেন্স থেকে নিয়েছি, এই কারণেই আমি বলছি দ্য এনি কম্প্যারিজন কন্ডিশন ইজ ইউজ টু কম্পেয়ার এ ভ্যালু টু এ লিস্ট অর সাব কোয়েরি। সো এখানে দেখেন এনি কম্প্যারিজন কন্ডিশন, শুধুমাত্র এনি না অল দিয়েও আমার কম্প্যারিজন করা হয়। এনি দিয়ে কি করা হয়, আসলে আমার এনি দিয়ে ওই ব্র্যাকেটের ভিতর আমরা কতগুলো ভ্যালু দিই, কোনোটার মধ্যে আমরা চেক করি যে এটা ওটার সাথে ম্যাচ করছে কিনা, কম্পেয়ার করে যে এটা সত্য কি মিথ্যা, ট্রু নাকি ফলস। আমরা যখন কম্পেয়ার করি, কম্পেয়ারের রেজাল্ট কী হবে, আমরা যখন দুইটা জিনিস কম্পেয়ার করি হয় সত্য হবে নাহলে মিথ্যা হবে। তাহলে এনি যখন দিয়ে এনি দিয়ে আমরা যখন বিভিন্ন ধরনের ওই সাবকুয়েরি করছি ওর ভিতরে, তখন এটি দিয়ে আসলে ওটা যদি সত্য হয় তাহলে 1 রিটার্ন করবে, মিথ্যা হলে 0 রিটার্ন করবে। আসলে ঘটনাটা হচ্ছে এটা, যে কোনো একটা কিন্তু সত্য হলে কিন্তু ওটা সত্য হয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কম্প্যারিজন করছি আমরা, অল দিয়েও কিন্তু কম্প্যারিজন করে থাকি, অল দিয়ে কম্প্যারিজন করি সবগুলো সত্য হতে হবে এই কম্প্যারিজন। সো এটা করে থাকি। সো আমরা যদি এখানে দেখাই যে এনি দিয়ে এক্স নট, এক্স গ্রেটার দ্যান, এক্স লেস দ্যান, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল, এক্স লেস দ্যান, এই সবগুলো কম্প্যারিজন করতে পারি। সো রেফারেন্সটা আমি দিয়ে দিলাম, এটা ওরাকলে থেকে রেফারেন্স নেওয়া, এটা দিয়ে আসলে কম্প্যারিজন করা। সো দ্য রাইট আনসার ইজ এনি। 97 অ্যারিথমেটিক্যাল লজিক্যাল অপারেশনের ডাটা কাজের সময় কোথায় রাখা হয়? আমরা জানি যে এটা কোথায়, একমিনিট লজিক রেজিস্টারে থাকে, অ্যাকুমুলেটরে থাকে, লজিক্যাল রেজিস্টারে থাকে, কন্ট্রোলারে থাকে। সে এটা থাকে অ্যাকুমুলেটরে থাকে। অ্যাকুমুলেটর আসলে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনের সময় ডাটাটাকে ধরে রাখে। 98 ইন্টারনেট নেটওয়ার্ক মিডিয়া অ্যাক্সেস করার জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? এটা কি ডিমান্ড প্রায়োরিটি, সিএসএমএ সিডি ফুলিং নাকি সিএসএমএ সিএ, কোনটি ব্যবহার করে? এটা হচ্ছে আসলে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল টেকনিক, ক্যারিয়ার অ্যাক্সেস মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন, ক্যারিয়ার অ্যাক্সেস মাল্টিপল অ্যাক্সেস কলিশন এভিডেন্স, আসলে ফুলিং নাকি ডিমান্ড প্রায়োরিটি। সো আমরা জানি যে যখন আমার কোনো ওয়্যারলেসের ক্ষেত্রে আমরা সিএসএমএ সিডি ব্যবহার করে থাকি, আর ওয়াইডের ক্ষেত্রে আমরা সিএসএমএ সিডি হচ্ছে যে ওয়াইড মিডিয়ার ক্ষেত্রে, আর ওয়্যারলেসের ক্ষেত্রে সিএসএমএ সিএ। সো আমরা এখানে সহজে বুঝতে পারছি যে ইথারনেটের ক্ষেত্রে আমরা সিএসএমএ সিডি ব্যবহার করে থাকি। সো সিএসএমএ সিডি ইজ দ্য রাইট আনসার। কোনটি দিয়ে ডাটাবেস টেবিলের ইউনিকনেস নিশ্চিত করা হয়? রিলেশন, এন্টিটি, প্রাইমারি কি, ফরেন কি? এটা আমরা সকলেই জানি প্রাইমারি কি। সো দ্য রাইট আনসার ইজ প্রাইমারি কি। সো লাস্ট ওয়ান, এনক্যাপসুলেশনের মাধ্যমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কোন বৈশিষ্ট্যটি নিশ্চিত হয়? ইনহেরিটেন্সি হবে, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম নাকি ওভারলোডিং? এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ইনহেরিটেন্সি কি? ইনহেরিটেন্সি মানে হচ্ছে যে আমার একটা ক্লাস আছে, সেখানে কিছু জিনিস আছে, সেটা আমি যদি ব্যবহার করি আরেকটা ক্লাসে নিই, সেটা হচ্ছে ইনহেরিটেন্সি। সো এনক্যাপসুলেশন যদি আমি ম্যাচিং করার চেষ্টা করি, যে এনক্যাপসুলেশন মানে কি? এনক্যাপসুলেশন মানে এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার। এগুলো কিন্তু মানে না, এটা হচ্ছে ফিচার জাস্ট বৈশিষ্ট্য। হ্যাঁ, এনক্যাপসুলেশন মানে হচ্ছে যে কি আমরা যখন এনক্যাপসুলেট করে ফেলবো, অনেকগুলো জিনিসকে একসাথে করে ফেলবো, হ্যাঁ, এনক্যাপসুলেট করে ফেলবো, মোড়াই ফেলবো, এরকম যদি র্যাপিং করে ফেলবো, এরকম কিছু, এটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশন আমরা কিভাবে করে থাকি? এনক্যাপসুলেশন আমরা করি হচ্ছে এক্সেস স্পেসিফায়ারের মাধ্যমে করে থাকি। সো তারপরে ক্লাসের মাধ্যমে করে থাকি। তো ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ এনক্যাপসুলেশন। ওকে, অ্যান্ড আমরা যদি এক্সেস স্পেসিফায়ারগুলো ব্যবহার করি, এটা হচ্ছে এক ধরনের এনক্যাপসুলেশন। কেন এনক্যাপসুলেশন? কারণ আমরা যখন ধরনের প্রাইভেট দিচ্ছি, পাবলিক দিচ্ছি, প্রোটেক্টেড দিচ্ছি, এটা কিন্তু এনক্যাপসুলেট করে ফেলছি কিছু ইউজারের কাছ থেকে। সো ইট ইজ এ টাইপ অফ, এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা এনক্যাপসুলেশন করছি। এখন কথা হচ্ছে যে এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা কোন বৈশিষ্ট্যটি নিশ্চিত হয়? এনক্যাপসুলেশনের মাধ্যমে দেখেন ইনহেরিটেন্স একটার ব্যবহার আরেকটাতে করতে পারছি না, এটার সাথে কি মিলছে? এনক্যাপসুলেশনের যে সংজ্ঞা সেটার সাথে ইনহেরিটেন্সি মিলছে না। অ্যাবস্ট্রাকশনের কথা চিন্তা করেন। অ্যাবস্ট্রাকশন হচ্ছে আপনি শুধু ইমপ্লিমেন্টেশনটা আপনি হাইড করে আপনি শুধু ইউজটা করতে পারবে ইউজার, এরকম জিনিসটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশনটা কীভাবে করছি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে কিন্তু ইন্টারফেস দিয়ে কিন্তু অ্যাবস্ট্রাকশনটা অ্যাচিভ করতে পারছি। অফকোর্স দেখেন, আমি যখন অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে যখন আমরা একটা ক্লাসের ভিতরে কি আছে সেই জিনিসটাকে আমরা আপনাকে না বলে, ধরেন আমরা আমাদের ক্লাসের ভিতরে একটা যোগের ফাংশন লিখছি। এখন আপনি যখন অন্য একটা ক্লাস থেকে যখন যোগের ফাংশনটা যখন অ্যাক্সেস করবেন, আপনি কী করবেন? ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে সেই অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করবেন, কিন্তু আপনি তো ইমপ্লিমেন্টেশন ডিটেলস জানেন না। সো ইমপ্লিমেন্টেশন ডিটেলস না জেনে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারছেন। সেই জন্য আমরা বলতে পারি যে অ্যাবস্ট্রাকশনে কিন্তু সেই জিনিসই বলছে যে ইমপ্লিমেন্টেশন ডিটেলস না জেনে আপনি অ্যাক্সেস করতে পারছেন।
শুধুমাত্র ব্যবহার করছেন। সো অ্যাবস্ট্রাকশনের এনক্যাপসুলেশনের মাধ্যমে কিন্তু আপনি অ্যাবস্ট্রাকশনটা নিশ্চিত করতে পারছেন। পলিমরফিজম মানে বহুরূপ, এটা আপনি বহুরূপের সাথে এনক্যাপসুলেশনের সাথে কিছু নেই, ওভারলোডিং মানে ওই পলিমরফিজমই। সো দেখা যাচ্ছে যে এখানে চারটা অপশনের মধ্যে আমাদের দ্বিতীয় অপশনের সাথে ম্যাচ করছে। এনক্যাপসুলেশনের মাধ্যমে অবজেক্টের কোন বৈশিষ্ট্যটি নিশ্চিত? অ্যাবস্ট্রাকশন। সো এটা নিয়ে কনফিউজিং হওয়ার কিছু নেই। যদি কোথাও কেউ যদি বলে যে ইনহেরিটেন্সি, তাহলে তাকে আশা করি উত্তরটা দিতে পারবেন। সো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি। আমি আসলে অনেকক্ষণ কথা বলেছি, যার কারণে গলাও শুকিয়ে গিয়েছে, কথা বলতে অনেক সমস্যা হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আপনাদের জন্য কিছু দিতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা আসলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু স্পেলিং মিস্টেক ছিল সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোথায় কোনো বুঝতে যদি আবারও যদি প্রবলেম হয়, অবশ্যই পার্সোনালি নক করবেন অথবা ভিডিওতে কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আর আমার সঙ্গেই থাকুন। আশা করছি আমি আপনাদের সাথেই থাকবো, আপনাদেরকে সহযোগিতা এবং আপনাদেরকে সহযোগিতা করার মাধ্যমে নিজের যে মেধার বিকাশ সেটিও করতে সক্ষম হব। তো সেই পর্যন্ত সবাই সুস্থতা এবং ভবিষ্যৎ ভালো কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।